আচ্ছা, আমরা এই টেমপ্লেটটাকে আমরা ফুলি ফাংশনাল একটা ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব। তো বেসিক্যালি এই টেমপ্লেট আমি ডাউনলোড করে রাখছি, সো পরবর্তীতে আপনাকে সোর্স ফাইলটা দিয়ে দিব। তো আমরা জাস্ট একটা টেমপ্লেট ক্রিয়েশনের জন্য যেটা করতে হয়, এসিডক্সে গিয়ে যে ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা রাখা হয়েছে সেখানে গিয়ে কি করবো, আমরা ডাব্লিউপি কন্টেন্ট এবং থিমস এর মধ্যে গিয়ে একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করবো, যে নামে আমরা কি করতে চাই, থিমটা ডেভেলপ করতে চাই। ঠিক আছে, সো এটার নাম দিলাম আমরা জেট বুম। এটার মধ্যে আমরা যে টেমপ্লেট ডাউনলোড করে রাখছি সেখান থেকে এনে জাস্ট পেস্ট করে দিব এইচটিএমএল ফাইলগুলো। ঠিক আছে, সো আমরা যেটা জানি যে একটা থিমকে অ্যাক্টিভ করার জন্য কি দুইটা ফাইল প্রয়োজন হয়, একটা হচ্ছে index.php আর একটা হচ্ছে style.css। সো এখানে যে index.html টা আছে সেটাকে আমরা index.php তে কনভার্ট করে ফেলবো, যেটা আপনারা জানেন অলরেডি, index.php। আর style.css নামে কোনো ফোল্ডার আছে বাইরে নাই, তো আমরা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলবো। ওইখানে যেটা ছিল ওই CSS এর মধ্যে ছিল এই ফোল্ডারের মধ্যে একটা থাকার কথা। হ্যাঁ, সিএসএস ফোল্ডারের ভিতরে একটা style.css থাকার কথা, কিন্তু সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো না, নিয়ে আসলে প্রবলেম হবে। তো আমরা বেসিক্যালি এটা আমরা বাইরে রাখি, বাইরে আমরা একটা আলাদা style.css ক্রিয়েট করব। হ্যাঁ, style.css ক্রিয়েট করে নিব। ঠিক আছে, কি প্রবলেমটা কি? ঠিক আছে, প্রবলেমটা কি এটা বুঝতে পারবেন যখন আমরা এই ডাইনামিক্যালি ফাংশন.php থেকে এগুলো লিংক করাবো, তখন এটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন আমরা একটা থিম অ্যাক্টিভেট করার জন্য যে দুটো ফাইল প্রয়োজন, index.php এবং style.css, সেগুলো আমরা করে ফেলছি। তো আরেকটা কি প্রয়োজন হয়, একটা screenshot.png বা jpg প্রয়োজন হয়, তাই না? তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই এটা। সিক্স হান্ড্রেড 450 screenshot.png সি ড্রাইভে জ্যাম htdocs ctwp কন্টেন্ট। ঠিক আছে, রেখে দিলাম। তো এখন সাধারণত কি হবে, আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে যদি থিম অপশনে যাই, তো সেটা দেখানোর কথা, তাই না? না, এটা একটা আগে থেকে অ্যাক্টিভ করা ছিল, তো ওটার এটা দেখাচ্ছে এখানে। আমি যদি ওটা ডিলিট করে দেওয়া হয়েছে, বাট ক্যাশে মেমরি ধরে রাখছে সেটা। তো বেসিক্যালি যে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এটা, বাট এখানে কোনো থিম ডিটেলস আছে? থিম ডিটেলস নাই, কারণ কি? কারণ আমরা যে style.css এ কোনো হেডার ইনফরমেশন প্রোভাইড করি না টিল নাও, তো আমরা সেই ইনফরমেশনটা প্রোভাইড করে দিই। কি কি দিতে হয় বলেন আপনি? একটা দিতে হয় থিম নেম, জেট বুম দিলাম, ইউ আর আই ও ইউআরআই। তারপর দিব হচ্ছে অথর। ঠিক আছে, তারপর কি দিব? ডেসক্রিপশন। হ্যাঁ, কারা? হ্যাঁ, খেলা এখানে এই সামনে পাগল আছে।
ঠিক আছে, সো এই ইনফরমেশন প্রোভাইড করলাম। তো ইনফরমেশন প্রোভাইড করলে কি হবে, আমাদের থিম ডিটেইলসে গিয়ে আমরা কি করতে পারবো, ডিটেইলসটা দেখতে পাবো। এটা আপনারা জানেন। তো দেখেন জাস্ট চলে আসলো, যে ভাষণগুলো দিলাম, যে ডেসক্রিপশন দিলাম, ট্যাগ গুলো দিলাম, সবগুলো চলে আসলো এখানে। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নেই, তাই তো? তো আমরা কি করবো, আমরা এই থিমটাকে এখন ইনস্টল করে দেবো। যে থিম তৈরি করলাম আমরা, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করার পরে কি আসবে, আমার সেটটা ভিজিট করে দেখি। সো বাই ডিফল্ট কোন পেজটা পাচ্ছে এখানে, index.php, যেটা আমি ক্রিয়েট করলাম সেটা পাচ্ছে। সো বেসিক্যালি একটা থিমের ফোল্ডার যখন এক্সিকিউট হয় তাহলে কি হবে, সেটাকে প্রথম খুলবে কি index.php টাকে। সো index.php পাচ্ছে, সেটাকে শো করতেছে। তো index.php এর কি আছে, যে কন্টেন্ট গুলো আছে সব শো করতেছে, স্টাইল গুলোকে শো করতেছে না, কারণ স্টাইলটা লিংকটা পাচ্ছে না এখনো। সেটা আমরা লিংক কোড দিতে হবে। আমরা যে স্টাইল.css হেডার ইনফরমেশন দিচ্ছি, এটা না দিলে কি সমস্যা হয় বলো স্যার, আপনি বলেন। যদি এই থিম ইনফরমেশন না দিই তাহলে কি প্রবলেম হবে, কোনো প্রবলেম আছে? কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করতে চাই, এডিট? আমি তো এই কমেন্টে যে আমি ইনফরমেশন প্রোভাইড করলাম, এটা যদি না থাকে ইনফরমেশন, তাহলে কি সমস্যা হতে পারে, নাকি সমস্যা হবে না? না, আপনি যদি হেডার ইনফরমেশন না দেন, সেক্ষেত্রে আপনি কি করতেছেন, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমস এর মধ্যে গিয়ে ফোল্ডারে রেখে দিলে আপনি থিমটাকে কাজ করাতে পারবেন। বাট থিম তো দুই ভাবে আপলোড করা যায়, একটা হচ্ছে থিম ফোল্ডারে গিয়ে ফোল্ডারে রেখে দেওয়া, একটা হচ্ছে কি অ্যাড নিউ করে থিম আপলোড করা। এই ইনফরমেশন না থাকে তখন আপলোড করে দেখবেন যে ইরর শো করবে, ইওর স্টাইল হেডার মিসিং। ঠিক আছে, জিপ এক্স্যাক্টলি, হ্যাঁ সমস্যাটা হয়, কারণ কি হয়, আমরা যেই কি বলে আপনার জিপ ফাইলটা ডাউনলোড করি, সেই ফাইলটা আপলোড করার চেষ্টা করি, বাট সেটা ভিতরে স্টাইল.css থাকে না, তার ভিতরে আরো সাব ফোল্ডার থাকে, তার ভিতরে থিমের ফাইলগুলো থাকে, দ্যাটস কিন্তু এই প্রবলেমটা দেখায়। বুঝতে পারছেন? তো এই হেডার ইনফরমেশন যদি না থাকে তাহলে কি হবে, আপনি এটাকে জিপ আকারে আপলোড করতে পারবেন না, ইরর দেখাবে। সো অবশ্যই এটা দিতে হবে। ঠিক আছে, সো এতটুকু রাখলাম আমরা। সো এখন এই যে index.php যেটা ক্রিয়েট করলাম, সেই index.php টাকে আমরা ওপেন করি। সো এগুলো নিয়ে কাউকে কিছু বলার নেই, আপনারা এগুলো জানেন যে কিভাবে করতে হয়। এট ফার্স্ট আমরা লিংক গুলো করাই দিই। স্টাইল.css কথা আছে, তো এখানে আমরা এর আগের যে টেমপ্লেটটা করছিলাম HTML থেকে ওয়ার্ডপ্রেসে, সেখানে একটা স্টাইল.css ছিল, তো এখন কি আছে, চারটা আছে, আবার আমরা একটা এক্সটার্নাল তৈরি করছি স্টাইল.css। তো সেগুলোকে লিংক করে দিই। লিংক করার জন্য কি করতে হয়, কোন ফাংশন ইউজ করব আমরা, এসি ফাংশন। ব্লক ইনফো দিয়ে style.url-টাকে আমরা নিছিলাম, লোড করে নিছিলাম, একটা style.css ছিল। তো আমাদের এখন কি মোর দ্যান ওয়ান style.css। তো এই ক্ষেত্রে আমরা কি করব, না এটা URL হবে, গেট টেমপ্লেট, কোথাও না, যখন যেটা লাগবে তখন সেটা মনে রাখতে হবে। এটা কোনো এক্সপ্লেনেশন নাই যে কথায় সামনে থাকলে URI হবে আর পরে থাকলে URL হবে। গেট টেমপ্লেট ডিরেক্টরি URI। ওকে, তো কি করছে, এটা দিয়ে কি করে, রুট পাথটা চেনা যায়। ঠিক আছে, সো এখানে গিয়ে তারপরে CSS ফোল্ডারের ভিতরে এই স্টাইল.css টা পাবে। তো এটা আমরা একটু কপি করে নেই, পরে লিংকগুলোর ক্ষেত্রে বসিয়ে দিই। এটা এভাবে আসলে ইউজ করতে হয় না, বেসিক্যালি WP enqueue skip enqueue এটা নামে ফাংশন ক্রিয়েট করা আছে। তো আমরা এটা function.php থেকে ডাইনামিক্যালি কিভাবে অ্যাড করে সেটা আমরা দেখব। তো ফর নাও আমরা এভাবে, যেভাবে আমরা লাস্ট ক্লাসে শিখছি সেভাবে আমরা দেখে নিই। ঠিক আছে, তো বেসিক্যালি এভাবে আসলে অ্যাড করতে হয় না। আর এখানে চারটা যেটা ছিল দেওয়া ছিল, আর আমরা বাইরে আরেকটা স্টার শীট ক্রিয়েট করছি না, সেই স্টার শীটটাকে লিংক করে দিতে হবে তো নাকি, সেটা আমরা সেক্ষেত্রে আমরা এটাকে প্রয়োজন নেই।
এখানে কি দিব শুধুমাত্র ব্লগ ইনফো শিট ইউআরএল, ঠিক আছে। তো এটাতে আমরা শুধুমাত্র কি বাইরের যে এক্সটার্নাল বাইরের যে ফাইলটা আছে সেটাকে আমরা লোড করে দিলাম, আর এগুলোতে সাব ডিরেক্টরির ভিতরে ফাইলগুলোকে লিংক করলাম। সো এখন গিয়ে দেখি কি অবস্থা হয়। পাচ্ছে তো নাকি? আচ্ছা, তো এখানে index.html-টাকে আমরা index.php তৈরি করে ফেলছি, তাই না? তো এখানে কাজটা এভাবে করে ফেলতে পারি বা আরেকভাবে করা যায়, সেটা ভালো হয় আর কি। যেটা হচ্ছে গিয়ে যে সাধারণত আমরা চেষ্টা করবো যখন একটা যে টেমপ্লেটে আমরা কাজ করতে যাচ্ছি সেখানে ব্লক পেজ আছে কিনা। তো যদি ব্লক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ব্লক পেজটাকে index.php বানাবো। ব্লক যে পেজটা থাকবে ব্লক পেজটাকে আমরা index.php বানাবো এই কারণে যে যাতে কি হয়, ব্লক সেকশন যদি কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে কি করবো, এই ব্লক পেজটাকে বা এই ট্যাবলেটটাকে আমরা কি করতে পারবো, অন্য একটা পেজের আন্ডারে অ্যাসাইন করে দিতে পারবো। কিভাবে বুঝেন এই কথাটা? যদি আমরা এই যে ব্লক পেজটা আছে, ব্লক পেজটা যদি আমরা index.php করে ফেলি তাহলে কি হবে যে এই পেজটাকে আমরা কি অন্য একটা পেজের আন্ডারে আমরা দিয়ে দিতে পারবো না। লাইক কিভাবে, আমরা যখন পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ যান, এখানে আমরা যে কোনো নামে একটা পেজ ক্রিয়েট করি না কেন, আমরা কি করতে পারবো, এখানে যে টেমপ্লেট নিয়ে আসা একটা অপশন ক্রিয়েট করবো কিছু পরে, আমরা সেখান থেকে কি করতে পারবো, ওই পেজের আন্ডারে আমরা কি করতে পারবো, এই ব্লক সেকশনটাকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। তো এই জন্য বেসিক্যালি আপনাদের যে কোনো মিনিমাম যে থিমগুলো দেখবেন, মোটামুটি ফ্রি যে থিমগুলো আছে, মানে আপনার বিগিনিং থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, এগুলোতে আপনার কি হয়, ব্লক পেজটাকে আপনার সাধারণত মানে index.php হিসেবে কনসিডার করা হয়। তো আমরা এই যে আর এখানে যে আর HTML ট্যাবলেটের ক্ষেত্রে কি হয়, index.php বলতে কি বোঝায়, হোম পেজটাকে বোঝায়। ঠিক আছে, আমরা এখানে এটা করব না, আমরা এই যে ব্লগ ডট এইটা যেটা আছে, না ওটাকে index.php করব, ওটাকে আমরা index.php করব। index.php করলাম, ঠিক আছে। তো এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এটা তো সেই পেজ নাকি, কোন সন্দেহ আছে? আচ্ছা এবার দেখেন লেআউটটা কি হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়েছি, জাস্ট লিঙ্কগুলো আমাদেরকে কি করতে হবে, আপডেট করে দিতে হবে। স্টারশিট ইউআরএল, তো সবগুলো ফাইলকে দেওয়া লিংক করে দেওয়া হয়নি ঠিক মতো। আমরা এই অংশটুকু দিয়ে যতগুলো এক্সটার্নাল ফাইল আছে, লাইক হচ্ছে এখানে আমাদের ইমেজ ফেভ আইকনের ইমেজটা আছে সেটা দিয়ে দিই আপডেট করে। জেএস ফাইল আছে দুইটা, যে করি বা রেসপন্সিভ স্লাইডারের জন্য একটা আছে ফাইল, এগুলোকে আমরা এটা কি ওই ফাইলটাই আছে, হুম না না এটা ওটা না, এটা তো আলাদা। আচ্ছা এটা কেটে দেই বেটার। হুম একটা ব্লক ডট আমরা index.html-টাকে কি করে দিলাম, index.php থেকে index.html এ কনভার্ট করে দিলাম, তাই না? এটাও পাইছে, আবার এখানে ওইটা পাইছে। সমস্যা নেই, আমাদের blog.html এর দরকার, তো আমরা blog.html-টাকে নিয়ে আসি। কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাদের কনফিউশন না বাড়াই, আমরা আচ্ছা
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। এখন দেখি কি অবস্থা। আপকামিং ইভেন্ট লেটেস্ট পোস্ট। তো এখন কি ব্লগ পোস্ট চলে আসে, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা যে ব্লগ ডট এইচটিএমএল যেটা ছিল সেটাকে আমরা ইন্ডেক্স ডট পিএসপি করতেছি। আমরা জাস্ট আবার লিঙ্কগুলো করে দিতে হবে। এই সিএস এর পর একটা স্ল্যাশ দিয়ে দিব। ঠিক আছে, তারপরে বাইরের যে এক্সটার্নাল সিএসএস ফাইলটা আছে সে মানে থিমের জন্য যে মেইন সিএসএস ফাইলটা সেটার জন্য আমরা শুধুমাত্র কি করব, ব্লগ ইনফো ইউআরএল। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র সেটার জন্য আমরা এটা ইউজ করব। আচ্ছা, আর আরো যে এই যে ফেভ আইকন গুলো আছে সেটার জন্য দিয়ে দিই এটা, জেএস ফাইল ফোল্ডার গুলোর জন্য এগুলো দিয়ে দিই, জাস্ট লিংক গুলো আমরা করাই দিলাম। সো এখন দেখি আসে এবার ব্লগ পোস্টটা, যে ব্লগ পেজটা ছিল সেই ব্লগ পেজটাকে আমরা কি করলাম, index.php করে দিলাম। দ্যাট মিন্স কি এখন আমরা থিমটা অ্যাক্টিভেট করলে বাই ডিফল্ট কি index.php যে ফাইলটা আছে সেই ফাইলটা পাচ্ছে, ঠিক আছে, মানে ব্লগ পেজটা পাচ্ছে, কারণ আমরা ব্লগটাকে আমরা কি করছি index.php তে কনভার্ট করছি। সো এখানে লোগোটা পাচ্ছে না, লোগোটা আমরা একটু লিংক করাই দেই। লোগো সেকশনে কোথায় আছে, এই যে লোগো, ঠিক আছে। তো আমরা এখানে লিংকটা একটু আপডেট করে দিই, ডিরেক্টর চেনা দিলাম। আর লোগো মানে কি সাধারণত কি হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে লোগোতে ক্লিক করলে কি হয়, হোম পেজে চলে আসে না, মানে এটা কি index.php বা হোম পেজে ইউআরএল থাকে। আমরা যখন HTML CSS করছেন তখন কি করতেন, ওই index.html লিখে দিতেন। তো এটা আমরা এখন ডাইনামিক্যালি করব কাজটা, সেটা করার জন্য কি করতে হবে আমাদের, এটা করার জন্য ওই সেম ফাংশন ইউজ করতে হবে, PHP ব্লগ ইনফো ফাংশনটা। এবং এটা প্যারামিটার হিসেবে আমরা কি পাস করে দেব, প্যারামিটার হিসেবে পাস করব হোম। এটা দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের, এই যে যখন আমরা লিংকে ক্লিক করব তখন সেটা কি করবে, লোগোতে ক্লিক করলে সেটা হোম পেজে নিয়ে চলে যাবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এটা পাইছে। আর কি বাকি আছে এখানে, এগুলো ইমেজ গুলো পাচ্ছে না, ইমেজ গুলো, এই যে ইমেজ গুলো লিংক করে দিই। ইমেজ গুলো কি করে, স্কেপ এটা এটা কি কাজ করতেছে বুঝতে পারছেন আপনি। এই গেট টেমপ্লেট ইউআরএল ফাংশনতে কি করতেছি আমরা, ডিরেক্টরিগুলো চেনা দিচ্ছি, আর ইএসসি ইউআরএল অ্যাড করা হয় এই লিংকটাকে সিকিউর করার জন্য। আর এটা একটা ফাংশন, এই ফাংশনকে আমাদের প্রকাশ করার জন্য কি করতে হবে, ইকো করতে হয়। এই ফাংশনটাকে দেখার জন্য, ডিরেক্টরি দেখার জন্য আমাদের ইকো করতে হয়, ঠিক আছে। যখন আমরা কোনগুলো, হ্যাঁ ফাংশন ডিফাইন করা আছে, ঠিক আছে, কোন ফাংশন কিভাবে বিহেভ করবে, কি ধরনের প্যারামিটার পাস করবেন আপনারা, না এগুলো লেখা আছে। এবং যে ফাংশনগুলো ইউজ করতে সেই ফাংশনগুলো লিখে সার্চ করলে একটা ফাংশন ম্যাক্সিমাম কতগুলো প্যারামিটার নিতে পারে, কি কি ভ্যালু হতে পারে, সেটা কি কি ভ্যালু দিবেন এবং কি কি রিটার্ন করবে, সবগুলো আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস .org কোডেক্সে, ঠিক আছে। তো এখানে এখন দেখেন কি ইমেজগুলো পেয়ে যাবে। বেসিক্যালি তো আমরা বিষয়গুলোকে এইভাবে রাখবো না, তো আমরা টপ থেকে শুরু করি। এখন দেখেন যখন আপনারা ডেভেলপ করেন তো এখানে কি মিসিং আছে বলেন তো, ড্যাশবোর্ডে হেডার হেডার আসছে কি, ড্যাশবোর্ডে হেডার আসার কথা না, আসে নাই। তো হেডার আনার জন্য কি করতে হয়, কোথায় অ্যাড করতে হবে, বডির উপরে না হেডের আগে, হেড ট্যাগ ক্লোজ হওয়ার আগে আমাদের কি করতে হবে, WP হেড।
আর বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমরা কি করব, দুপুরের ব্যাচে আরো সমস্যা, প্রায় 1.5 আওয়ার লোডশেডিং ছিল। হ্যাঁ কোনটা কোড? ওই যে আপনি অ্যাপ্লাই করে আসছেন ভাই, আপনি অ্যাপ্লাই করলেন না বাড়িতে বিয়ে বাড়ি, এই যে বিয়ে বাড়ি হেডলাইট অ্যাপ্লাই করলেন না ভাই, আবার চলে আসছে হলো পাওয়ার সাপ্লাই দিয়ে চলতেছে। ঠিক আছে, তো আমরা কি করি সাধারণত, বডি ট্যাগ শেষ হওয়ার আগে ডাব্লিউপি ফুটার তৈরি করি, আর হেড ট্যাগ শেষ হওয়ার আগে ডাব্লিউপি হেড অ্যাড করি। এতে কি হয়, ফাংশন.পিএসপি তে আমরা যে ফাংশনগুলো আমরা ডিক্লেয়ার করব সেগুলো কি করবে, এই ডাব্লিউপি হেড অ্যাড করার কারণে এটার উপরে কি করবে, ফাংশন.পিএসপি গুলোকে কাজ করাবে, আর এই ডাব্লিউপি ফুটার কি করবে, এটার উপরে এই সেকশনটাতে ফাংশন.পিএসপি গুলোকে কাজ করাবে। তো ফাংশন.পিএসপি টা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেসের একটা বেসিক ডিফল্ট ফাইল। এখানে ফাংশনস এর পরিবর্তে যদি ফাংশন দেন, এস টা উঠায় দেন, তাহলে কিন্তু পাবে না ফাইলটা। সো এই ডিফল্ট নেম গুলো অবশ্যই সেম রাখতে হবে। ঠিক আছে, এই ফাংশন.পিএসপি এর মধ্যে আমরা কি করব, আর যা যা প্রয়োজন হবে থিমটাকে অ্যাক্টিভেট করতে যে অপশনগুলো ক্রিয়েট করতে হবে সেগুলো আমরা এখানে ডিফাইন করে দিব। যেহেতু এটা একটা পিএসপি ফাইল, সো এখানে আমাদের পিএসপি এর ভিতরে সব লেখালেখি লিখতে হবে। ওকে, তো এখন দেখেন এখন কোনো অপশন আসছে কিনা, আসছে, চলে আসে, বা এই হেডটা আগে ছিল না, কিন্তু এটা আসলো কি ডাব্লিউপি হেড আর ডাব্লিউপি ফুটার অ্যাড করার জন্য কারণে এটা আমাদের এটা চলে আসলো। তো এখন আমাদের ইন্ডেক্স.পিএসপি তে আরো কিছু কাজ আছে যেগুলো আমরা ডাইনামিক্যালি করব, এগুলো লাস্ট ক্লাসে বলা হয়ে গেছে অলরেডি, যে আমাদের টাইটেল এইভাবে থাকবে না এখানে, তাই না? টাইটেলটা আমাদের এখানে আমরা রাখবো না, টাইটেল উঠা দিলাম। তারপরে এখানে ডেসক্রিপশনে কি থাকবে, আবার এই ব্লগ ইনফো নিয়ে আসবো। আমরা সাইটে যে ডেসক্রিপশন দেই সেই ডেসক্রিপশনকে আমরা শো করব এখানে। ঠিক আছে, এই কারণে এই ডেসক্রিপশন প্যারামিটার দিয়ে দিলাম। সো ব্লগ ইনফো এখানে দেখাবে, অথর এখানে। ঠিক আছে, আর কার্সেভ ইউটিউব 8 এর পরিবর্তে আমরা এখানে কি করব, এটার জন্য ইউটিউব 8 টা কি, এটা অ্যানসার দেন না কেউ ওনাকে। ইউটিউব 8 টা কি করে, HTML কোড করার সময় লিখতেন না আপনারা, একটা আছে ইউটিউব 8, এটা কি করে স্যার আপনি বলেন? হ্যাঁ, ইউটিউব 8 কি করে, ক্যারেক্টার এনকোডিং এ যে আমরা ক্যারেক্টার সেট ইউটিউব 8 দিয়ে রাখি, এটা কি করে, কার্সেট দেওয়া থাকে না, যে কার্সেট ইউটিউব 8 দেওয়া থাকে না HTML এ, এই কার্সেট ইউটিউব 8 এর মানে কি, এটার নাম কি স্যার? পলাশ স্যারের পাশে, হ্যাঁ জুনিয়র স্যার আপনি বলেন। HTML CSS PHP সবকিছু শেষ করে আসছেন, আপনি ইউটিউব 8 এর মানে জানেন না, এটা আপনাদের কাজ থাকলো। এটা যে এনকোডিং করে, আপনারা যে কোডগুলো করতেছেন এটাকে এনকোড করে, এটা একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে আমরা ইউটিউব 8 এর পরিবর্তে আমরা কি দিয়ে দেব, প্যারামিটার হিসেবে কার্সেট দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ব্লক ইভেন্টে কি, এটা একটা ফাংশন ক্রিয়েট করে রাখছে, এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্যারামিটার পাস করতেছি। ওয়ার্ডপ্রেস এই ফাংশন ক্রিয়েট করে রাখছে, এই প্যারামিটারগুলো এগেইনস্টে কি করবে, ওয়ার্ডপ্রেস আপনাকে কি করবে, ইনফরমেশন পাঠাবে। যখন আমরা কার্সেট দিচ্ছি তখন কার্সেট ইনফরমেশন পাঠাচ্ছে, যখন ডেসক্রিপশন দিচ্ছি তখন ডেসক্রিপশন নিয়ে আসতেছে। ঠিক আছে, তো এতটুকু ক্লিয়ার। তো এখন দেখেন এখানে কোনো টাইটেল আসতেছে,
স্যার হারা গেল কেন? হারায় করসেট ভাই ওই ব্লগিং ভুলে যাক ধরতে পারছেন। হ্যাঁ ব্লগ ইনফো দেখছেন, জাস্ট একটা লেটারের কারণে সব উড়ে যাচ্ছিল। তো এখন দেখেন এখানে কি টাইটেলটা আসতেছে, টাইটেল আসছে না। বেসিক্যালি টাইটেলটা কই থেকে আসবে? আমরা সাইড টাইটেল যেটা শো করে দেবো সেখান থেকে শো করব। সেটা করার জন্য আমরা কি অ্যাড থিম সাপোর্ট অ্যাড করতে হবে না? তো এর আগের দিন আমরা কি করছিলাম, সরাসরি অ্যাড থিম সাপোর্ট দিয়ে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে কি কাস্টম হেডার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে কোর্স থাম্বনেল অ্যাড করছিলাম। তো আমরা এখন আর এই কাজগুলো সেভাবে করব না, আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, সেই ফাংশনের ভিতরে এগুলোকে রাখবো। ঠিক আছে, ফাংশন লাইক হচ্ছে জেট বুম থিম সেটআপ, যে কোনো নাম দিতে পারো তো এটা। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা আমাদের ওই অ্যাড থিম সাপোর্টের ফাংশনগুলো দিব এবং প্যারামিটারগুলো এখান থেকে দিয়ে দিব আমরা। ঠিক আছে, তাহলে টাইটেল লেখার জন্য কি করতে হয়? টাইটেল ট্যাগ। তাহলে কি এখন টাইটেল আসবে না? কি প্রবলেম হইলো? আচ্ছা, এখানে ফাংশন ক্রিয়েট করলে শুধু হবে না, আমাদের এখানে একটা হুকের মধ্যে অ্যাড করতে হবে। যদি আমরা ফাংশনটা এই ফাংশন না দিলাম তাহলে কি প্রবলেম ছিল না, কিন্তু আমরা কি করতে, ধরুন ফাংশন ইউজ করার কারণ হচ্ছে আমরা এটাকে একটা হুকের মধ্যে অ্যাড করে দেবো। এই হুকটার নাম হচ্ছে আফটার থিম সেটআপ। তো আফটার থিম সেটআপ হুকের কাজ কি? থিমের এই পয়েন্টে একটা থিম যখন অ্যাক্টিভেট করা হয়, থিমের ফাংশন ডট পিএইচপি যখন লোড হয়, লোড হওয়ার পরে কি করবে, যে একটা থিমের জন্য যে অপশনগুলো বা সেটিংস গুলো আছে সেগুলোকে কি করে দেয়, অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, এই জন্য আমরা কি আফটার থিম সেটআপ এই হুকটা ইউজ করব। তো হুক ইউজ করার নিয়ম কি? অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশনের ভিতরে কি থাকে? কটা প্যারামিটার থাকে? দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটার কি থাকে? যেই হুকটাকে আমরা লোড করতে যাচ্ছি, নাম হচ্ছে আফটার থিম সেটআপ। আর সেকেন্ড প্যারামিটার কি দিব আমরা? যে ফাংশনটাকে আমরা এটার সাথে মার্জ করতে যাচ্ছি। সো এটা আমরা কেন করলাম? এর আগের দিন আমরা কি শুধুমাত্র এই ফাংশন ইউজ না করে অ্যাড থিম সাপোর্ট দিয়ে কি কাজগুলো করাতে পারছিলাম না? এটা করতেছি কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেসকে আমরা জানাচ্ছি যে হ্যাঁ আমরা একটা ফাংশন ক্রিয়েট করতেছি, এই ফাংশনের একটা কি রাখবে, সে একটা কপি রাখবে, যাতে পরবর্তী এই ফাংশনগুলোকে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। মানে ওয়ার্ডপ্রেসের কাছে একটা কপি তৈরি হলো, মানে ওকে জানালাম যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করতেছি। এই জন্য আমরা এই আফটার থিম সেটআপ হুকের সাথে এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এবার দেখেন কোনো সমস্যা এখানে? আফটার থিম সেটআপ ফাংশন ক্রিয়েট করছি, ফার্স্ট ব্র্যাকেট দেইনি না? ঠিক আছে, এবার এখন দেখেন আসছে এটা লোকালস আমাদের টাইটেল ট্যাগ। না ওখানে দেওয়ার প্রয়োজন নেই। এখানে সেটিংসে আমরা সরি জেনারেলে টাইটেল তো দেওয়া আছে। আফটার থিম সেটআপ না 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 ওদের কিছু নাই। আফটার সেটআপ থিম না, আফটার সেটআপ ঠিক আছে। এবার কি আসছে এটা আমাদের টাইটেলটা পেয়ে যাচ্ছে। যে টাইটেলটা আমরা কি করব, এখানে সাইটটা সেটআপ দিয়ে শুধু তৈরি করে দিব, সেই সাইট টাইটেলটা এবং ট্যাগলাইনটা কি করতেছে এখানে শো করতেছে। সো এরপর আর কি কি দিতে হয় অ্যাড থিম সাপোর্ট থেকে? আর কি দিব এখানে? প্রথমে আসলো আমাদের টাইটেল অ্যাড করলাম, টাইটেল অ্যাড করার পরে কি আসবে? থাম্বনেল আসবে, থাম্বনেল অ্যাড করে দেই। এর নাম হচ্ছে কি পোস্ট থাম্বনেলস। ঠিক আছে, এর মাধ্যমে আমরা কি করব, যে কোনো ইমেজগুলোকে অ্যাড করে দিতে পারবো পোস্ট থেকে। এরপরে কি আসবে? মেনু আসবে না? মেনু অ্যাড করার জন্য কি করতে হবে, কি ফাংশন ইউজ করতে হবে? রেজিস্টার
Nav menu. nav এখানে কি দুটো মেনু আছে এই সাইডে কটা মেনু আছে একটা তো মেনু আছে তো আমরা শুধুমাত্র মেনু ক্রিয়েট করি ঠিক আছে রেজিস্টার নেমের মধ্যে কটা প্যারামিটার থাকে এখানে দুটো প্যারামিটার থাকবে ঠিক আছে ফার্স্ট প্যারামিটার হচ্ছে মেনুর আইডিটা মনে করুন এটার নাম দিলাম কি মেইন মেনু আর সেকেন্ড প্যারামিটার থাকে কি হচ্ছে নামটা কি নামে আমি শো করাতে চাই ঠিক আছে এখন দেখেন এখানে অ্যাপিয়ারেন্সে তিনটা অপশন আছে এখন দেখেন কটা মেনুতে অপশন ক্রিয়েট হয়ে গেছে তাই না এবং যেটা আমি ক্রিয়েট করলাম কিছু আগে মেইন মেনু নামে ঠিক আছে এই মেইন মেনুটা এখানে শো করতেছে সো এই মেইন মেনুটা আমরা দিয়ে দিলাম এখন আমরা মেনুটাকে ডাইনামিক করে ফেলি ইন্ডিভিজুয়াল পিএসপি তে যাই মেনুটা কোথায় আছে দেখেন এই যে এটা মেনু মিনি মেনু ও আচ্ছা এটা হচ্ছে মোবাইল ডিভাইস জন্য এটা আমরা ফোন নাও এটা কেটে দিই এটা আমার প্রয়োজন নেই সো আমরা এই ইউএলএলটাকে আমরা কি করব উঠাই দিব এখান থেকে ঠিক আছে সো এখানে আমরা এই মেনুটাকে কল করব কি ফাংশন ইউজ করব আমরা এখানে wp nav মেনু এবং এটা প্যারামিটার হিসেবে কি দিতে হয় অ্যারেতে কি থাকবে এখানে আমরা অ্যারে দিব এখানটা দিয়ে দিব থিম লোকেশন থিম লোকেশন কোনটা দেব যে মেনুটা ক্রিয়েট করছি সেই মেনুটার আইডিটা ঠিক আছে আইডিটা আমরা এখানে দিয়ে দেব এদের কাজ করবে দেখি আমরা মেনুতে যাই হ্যাঁ চলে আসছে মেনুটা কাজ করতেছে কিভাবে দেখেন এখানে চারটা পেজ দেওয়া আছে এই মেইন মেনুতে ঠিক আছে যদি আপনারা এখান থেকে একটা পেজ সরায় দেন সরি রিমুভ করে দেই এই থেকে মেনুটাকে সেভ করি দেখেন সব চলে আসতেছে ও এটা সিলেক্ট করে দেই মেইন মেনুটাকে তিনটা পেজ দিয়ে সেভ করে দিই আসছে তো এখানে কি আমরা যতগুলো পেজ দেখাতে মেইন মেনু আন্ডার যতগুলো পেজ দেখাতে যাচ্ছি সেগুলোকে দিয়ে মেইন মেনু থিম লোকেশন সিলেক্ট করে দিলাম দিলে কি হচ্ছে আমার জাস্ট ওই তিনটা পেজ শো করতেছে এখন একটু সতর্কতা যদি অবলম্বন করতে চান তাহলে সেখানে আপনারা এখানে ইফ কন্ডিশন অ্যাড করে দিতে পারেন লাইক হচ্ছে যে আফটার 5 ইয়ার্স আপনার এই রেজিস্টার নাম মেনুটা থাকলো না যদি না থাকে তখন আপনি কি করবেন এই ফাংশন যদি আপনার এই থিমটা ইউজ করতে চাই তাহলে কি ইউরো শো করবে মানে থিমটা লোড হবে না ঠিক আছে মনে করেন 5 বছর পর রেজিস্টার নেম মেনু নামে কোনো মেনু মানে কোনো ফাংশন থাকলো না এটাকে আপডেট করে অন্য একটা ফাংশন মানে ফাংশন তৈরি করলো বা আরো একটা কনভেনিয়েন্ট ওয়ে তৈরি করলো একটা ভালো একটা ফাংশন ডিক্লেয়ার করলো যেখানে এটার চেয়ে ভালো ফ্লেক্সিবিলিটি পাবে ঠিক আছে সো এই ফাংশনটা যদি না থাকে বাট এটাকে যদি আমরা লোড করি এই ফাংশনাল পিএসপি তে লোড হয়ে যাবে একটা থিম অ্যাক্টিভেট করার পর কি ফাংশনাল পিএসপি লোড যাচ্ছে না কারণ ফাংশনাল পিএসপি যাওয়ার পর যখন এটাকে স্টেপ বাই স্টেপ আপনারা কি করবে রিড করার পর যখন একটা ফাংশন পাইলো যে ফাংশনটা এক্সিস্ট না তখন কি করবে থিমটা কি আসবে আর থিমটা লোড হবে না ইরো শো করবে তো এই ধরনের সিচুয়েশন গুলোকে আপনারা হ্যান্ডেল করার জন্য আপনারা একটা এখানে ইফ এলস ইউজ করতে পারেন ইফ ইউজ করতে পারেন if function exists কোন ফাংশনটা কোন ফাংশনটা এই রেজিস্টার নেম মেনু ফাংশনটা এটা যদি কি হয় যদি থাকে তাহলে কি করবে আর যদি না থাকে তাহলে কি কোনো সমস্যা নেই এটা প্রথমে চেক করে নেবে যদি থাকে তাহলে কি করবে এটাকে শো করার চেষ্টা করবে আর যদি না থাকে তাহলে কি করবে এটার জন্য এটার কারণে কোনো ইরো শো করবে না এবং অনুরূপ ভাবে আপনারা যেমন এই ডব্লিউপি ন্যাপ মেনু ক্রিয়েট করলাম এটা আগেও আপনারা কি করতে পারেন এরকম একটা ইফ অ্যাড করে দিতে পারেন ইফ
মেনুটা না দেখালো অ্যাটলিস্ট থিমটা তো পুরো লোড হবে তো নাকি? থিমে তো শো করতে তো কোনো ইরর শো করতেছে না আপনার, ঠিক আছে না? এখানে কি দিয়ে দিব আমরা? এই WP ন্যাপ মেনু। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন কি আছে, কি অপশন ক্রিয়েট করবো? আর ফাংশনাল পিএসপি গেল। টেক্সট ডোমেইন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝছেন? আমি কি বললাম? টেক্সট ডোমেইন বললাম, ওটাকে বলা কি বলে? টেক্সট ডোমেইন বলে। ফোল্ডারের নাম ল্যাঙ্গুয়েজ এটা মনে আছে, বাট মানে না আর অরিজিনাল নামটা কি সেটা মনে নেই আসলে। আচ্ছা, তো এটাকে ট্রান্সলেটেবল করার জন্য কি করতে হয়? একটা টেক্সট ডোমেইন ক্রিয়েট করতে হবে, সেটাকে let load text domain। কি ফাংশন ইউজ করব আমরা এখানে জুনাদ ভাই? এটা কটা প্যারামিটার হবে? 3টে প্যারামিটার হবে। একটা যে টেক্সট ডোমেইনের নাম দিব, সাধারণত আপনি থিমের নামও দিতে পারেন বা আপনি নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই নামটা দ্বারা যে পার্টগুলোকে আমরা ট্রান্সলেটেবল করতে চাই সেই পার্টগুলোকে আমরা দিয়ে দিব। আর অবশ্যই এখানে কি হবে, রুট ডিরেক্টরিতে একটা ল্যাঙ্গুয়েজেস নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের ডিরেক্টরিটা আমরা দেখাই দেব এখান থেকে, ঠিক আছে? গেট টেমপ্লেট ডিরেক্টরি URI ডট দিয়ে কনক্যাট করে দিলাম। আর এটাকে আমরা কি করব? ট্রান্সলেট করার জন্য এই ডাবল আন্ডারস্কোরের ভিতরে ঢুকাই দেব। আমরা এখানে আরেকটা প্যারামিটার চলে আসবে, সেই প্যারামিটারের নাম কি হবে? এই যে আমরা যে নামে টেক্সট ডোমেইনটা ক্রিয়েট করছি সেই নামটা দিয়ে দেব আমরা। এটা তো নাকি এখানটা ডাবল, এখানটা সেকেন্ড বার। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এরপর আমরা কি করব দেখেন, এখন আমরা পোস্ট নিয়ে কাজ করি। সো এখানে কি দেখাচ্ছে? ইমেজগুলো দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? স্টেবল স্ট্যাটিক স্টেবল পার্ট শো করছে না এখানে। তো এটাকে আমরা ডাইনামিক করে ফেলি। ডাইনামিক করার জন্য কি করতে হয়? যে রিপিটিং পার্টটা আছে সেই রিপিটিং পার্টটাকে আমাদের লুপের মধ্যে দিতে হবে। দেখেন রিপিটিং পার্ট কোনটা? এই যে আর্টিকেল তারপরে প্যাজিনেশন। তো এই পার্টটা রিপিট হচ্ছে, তো আমরা দুটো আর্টিকেলের মধ্যে একটা আর্টিকেল সরাই ফেলি। আবার এখানে কি হোয়াইল লুপ নিয়ে আসবো, তাই না? হোয়াইল লুপ নিয়ে আসে কিভাবে? while have postes the post এবং কি করবো এখানে while লুপটা শেষ করে দেবো উপরে, এন্ড দেন নিচে আবার কি করবো? while লুপ স্টার্ট করবো। in while, ঠিক আছে? এতটুকু তো লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম। while have post the post তারপরে in while, জাস্ট একটা বর্ডার দিয়ে দিলাম। এখন এই ইমেজটা কিভাবে নিয়ে আসবো আমরা? ইমেজটা কিভাবে নিয়ে আসে? the post thumbnail, the post thumbnail আমরা ইমেজটা নিয়ে আসতেছি। আর টাইটেলটাকে কিভাবে নিয়ে আসবো? the মেহেদী হাসান করতেছেন নাকি কাজটা সাথে সাথে? কি দেখতেছেন আপনি? এমনি দেখতেছেন? আচ্ছা, লিংক আনার জন্য কি করবো? কোন ফাংশন ইউজ করবো লিংক আনার জন্য? the permalink
উনি ছোটবেলা থেকে পারে এগুলো। আচ্ছা দেখেন এতটুকু ক্লিয়ার, এতটুকু আপনারা সবই জানতেন। তো এখানে আছে, এখানে যে দেখেন বাই ডিফল্ট একটা ইনফরমেশন আছে বাই অ্যাডমিন অন ডিসেম্বর এত, দ্যাট মিন্স কি যে পোস্ট করবে তার নামটা থাকবে এখানে, আর এখানে কি থাকবে যে ডেটটা থাকবে, কারণ যে ডেটে আপনার পোস্টটা পোস্ট হচ্ছে সেই ডেটটা থাকবে। তো এই অ্যাডমিনের জায়গায় আমরা কি করব, ডাইনামিক্যালি এটা পাওয়ার জন্য দি অথর এই ফাংশন ইউজ করবো আমরা, ঠিক আছে, দি অথর দিলাম। আর ডিসেম্বর 01/2012, সো এটা আমরা কিভাবে প্রকাশ করব, এর জন্য আমাদের পিএইচপি তে একটা ফাংশন আছে, নাম কি, সরি ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে, কি নাম এটা, দি টাইম। এই দি টাইম এই ফাংশনটা দিয়ে আমরা কি করব, সময়টাকে শো করব। এখন দেখি আমরা পোস্টটাকে রিলোড দিয়ে দেখেন কি অবস্থা দাঁড়ায়। একটা দেখাইতেছে আমাদের যে পোস্টটা ক্রিয়েট করা আছে সেটা দেখি আগে, ওই অল পোস্ট, হ্যাঁ ওয়েলকাম টু আওয়ার গেট সাইট। সো এই একটা পোস্ট ক্রিয়েট করা আছে, এখানে কয়টা পোস্ট আছে, দুইটা পোস্ট আছে না, দেখেন এখানে দুইটা পোস্ট কিন্তু শো করতেছে। এই হোয়াইল লুপে কি কন্ডিশন চেক করে দিতেছে যে কতগুলো পোস্ট अवेलेबल আছে, দুইটা পোস্ট আছে, এবং ফার্স্ট পোস্টে ইমেজ আছে, যে ইমেজ শো করতেছে, বাট হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা ছিল সেটা কোনো ইমেজ ছিল না, তার সাথে শো করতেছে না, ঠিক আছে। এবং দেখেন লিংকটা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে, ক্লিক করে দেখেন আবার ওই পোস্টে নিয়ে যাচ্ছে। তো এখন দেখেন বাই অ্যাডমিন অন 1:30 PM 1:37 PM, দ্যাট মিন্স কি এই যে সময় পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই পোস্টের টাইমটা ছিল এটা, সেই টাইমটা শো করতেছে, ঠিক আছে। এখন হ্যাঁ ওটাই তো আমরা চাচ্ছি এখন। তো এখানে কি বাই ডিফল্ট যদি আপনি দা টাইম ইউজ করেন তাহলে কি হচ্ছে, তো ঘন্টা আর মিনিট শো করতেছে। আপনি চাচ্ছেন ডেট মান্থ ইয়ার সব দেখাতে যাচ্ছেন, ঘন্টা মিনিট শো। এটা করার জন্য আপনি এখানে বিভিন্ন প্যারামিটার পাস করতে পারবেন, ঠিক আছে। লাইক এখানে আপনি দেন, প্রথমে দেখা যাচ্ছেন মাস, মান্থ, তারপর দেখা যাচ্ছেন ডে, তারপর দেখা যাচ্ছে ইয়ার, MDY দিলাম, ভালো কথা। এখন দেখেন কি আসে, মান্থ 04 না, 18 তারিখে এটা পোস্ট করা হয়েছিল, এই জন্য 18 আসছে, 2016 এইভাবে আসে। তো এটা একটু পড়তে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা একটু স্পেস দিয়ে দিই, ঠিক আছে, একটু স্পেস দিই, দিয়ে দেখেন দেখি কাজ করে কিনা। না এটার মধ্যে না দিলেও হয়, এবার দেখেন গ্যাপ আসে, ফাঁকা ফাঁকা হয়ে আসে। তো এখন এখানে ফর্মেটগুলো দেখেন, এখানে 04 দেখাচ্ছে, 04 বলতে কি বোঝাচ্ছে, আমরা এখানে কি দেখাইছি, মান্থ দেখাইছি। তো মান্থটা 04 বলতে আপনার এপ্রিল বুঝে আমরা বুঝে নিই, আবার আপনি চাচ্ছেন কি এপ্রিল লেখা দেখাবে, ঠিক আছে। তো এই লেখাটা দেখানোর জন্য কি করতে হবে আপনাকে, এই ছোটদের এমটাকে বড়দের এম করে দেন, আসে এপিআর আসে। আপনি এখন চাচ্ছেন এপিআর মানে শর্ট ফর্মে না, আপনি ফুল ফর্মে চাচ্ছেন, তখন কি করবেন, জাস্ট এই এমটাকে বড়তে ক্যাপিটাল এফে কনভার্ট করবেন, আসে। সো আপনার যেরকম ভাবে আপনি কাস্টমাইজ করতেন সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর আপনি এখানে আছে কি এই ছোটটা ডি এর পরিবর্তে বড় হাতে ডি দেন, এটা পরিবর্তে কি বারটা দেখাচ্ছে, এখন তারিখের পরিবর্তে বারটা দেখাবে। আপনি এখানে 16 আছে, আপনি 2016 দেখাতে যাচ্ছেন, 2016 দেখানোর জন্য কি করতে হবে, এই ওয়াইটাকে বড় হাতে ক্যাপিটাল ওয়াই দিয়ে দেন, 2016। সো এখন আমাদের যে রিকোয়ার্ড ফরম্যাটটা ছিল যে মান্থের নাম, তারপরে ডেট, তারপর কি থাকবে ইয়ারটা থাকবে, সেটা আমরা দেখাতে পারবো না, এখন পারবো। তখন এটা করে বলেন, দেখেন আসতেছে কিনা। তো আমাদের কি প্রয়োজন, প্রথমে সর্বপ্রথম কি প্রয়োজন, মান্থটা প্রয়োজন, তাই না। মান্থের জন্য কি করবো, দেখেন আসতেছে কিনা, এখানে ক্যাপিটাল এ দেন, তারপর কমা ছিল না, কমা দিয়ে একটা ইয়ার ছিল। এবার দেখেন
আসে এপ্রিল 18 2016 এই ফর্মেটে ছিল, ডিসেম্বর 01 2012 ছিল। ক্লিয়ার এটা? সো এই ওয়ার্ডপ্রেসের এই ফাংশন ইউজ করে আপনারা কি করতে পারবেন, এই প্যারামিটারগুলোকে কাস্টমাইজ করে আপনারা যেভাবে প্রয়োজন সেভাবে আপনি কি করতে পারবেন, এই এখানকার সময়টাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যদি ঘন্টা মিনিট অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন, এএম না পিএম সেটাও অ্যাড করতে, হ্যাঁ ঠিক আছে, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, এএম না পিএম সেটাও আপনি দেখাতে পারবেন। তো এইভাবে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখন আসি দেখেন যে কমেন্টস এর যে সেকশনটা, এখানে কি আছে উইথ ওয়ান কমেন্ট, এটা দিয়ে দেওয়া আছে ওয়ান কমেন্ট, এই জন্য এই ওয়ান কমেন্ট এখানে শো করতেছে, বাট বেসিক্যালি এরকম হওয়ার কথা না, যতগুলো কমেন্ট থাকবে ততগুলো শো করার কথা। সো এটার জন্য আমাদেরকে এই যে ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ করতে হবে একটা। পিএস শুরু করি শেষ করি, কমেন্টস পপ আপ লিংক, এই ফাংশনটা ইউজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো কমেন্টস পপ আপ লিংক যদি আমি ইউজ করে দেখেন, এই যে নো কমেন্টস, মানে কোনো কমেন্ট নাই টিল নাও, নো কমেন্টস অন ওয়েলকাম টু আওয়ার গেস্ট, ওয়ান কমেন্ট অন হ্যালো ওয়ার্ল্ড। তো এখন এই যে নো কমেন্ট আসতেছে বা ওয়ান কমেন্ট থাকলে ওয়ান কমেন্ট শো করে, থ্রি কমেন্ট থাকলে থ্রি কমেন্ট শো করে। তো এই যে অপশন গুলো আসতে পারে শো করতেছে, এগুলো ডিফল্ট শো করতেছে, আপনি যদি চান সেগুলো কাস্টমাইজ করতে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কারণ এই কমেন্ট পপ আপ লিংক যেটা আছে এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম 5টা প্যারামিটার পাস করতে পারবেন, ঠিক আছে। সেই প্যারামিটার গুলোকে আপনার প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবেন। 5টা প্যারামিটার হয়েছে না, হয়েছে। সো ফার্স্ট যে প্যারামিটার আছে সেই প্যারামিটার কি হবে, যদি কোনো কমেন্ট না থাকে তাহলে সেটা কি মেসেজ শো করবে। তো বাই ডিফল্ট নো কমেন্ট দেখায়, আপনি চাচ্ছেন অন্যটা দেখাইতে, এমডি কমেন্ট, ঠিক আছে। নো কমেন্ট দেখাবে না, এখন দেখাবে কি এমডি কমেন্টস। এইটাতে দেখেন, এই দেখেন এমডি কমেন্ট হয়ে গেছে, মানে কোনো কমেন্ট নেই, এটা এমডি কমেন্ট। বাট ঠিক আছে, এখন সেকেন্ড প্যারামিটার কি হবে, যদি একটা কমেন্ট থাকে তাহলে সেখানে কি মেসেজ শো করবে, ঠিক আছে। এখানে লিখে দেন অনলি ওয়ান কমেন্ট। থার্ড প্যারামিটার হবে যদি একটার চেয়ে বেশি কমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি মেসেজ শো করবে। তো এখানে সাধারণত কি দেখাবো আমরা, কতগুলো কমেন্ট থাকবে সেই কমেন্টস এর নাম্বারটা দেখাবো। তো নাম্বারটা দেখানোর জন্য এখানে পার্সেন্ট ইউজ করা হয়, এখানে আমরা পার্সেন্ট ইউজ করবো, ঠিক আছে, এত কমেন্টস। আর ফোর্থ প্যারামিটার যদি আপনি কি করতে চান, এখানে যদি কোনো ক্লাস অ্যাড করতে চান তাহলে ফোর্থ প্যারামিটারে আপনি একটা ক্লাস অ্যাড করতে পারবেন। এখানে যে নামটা দিবেন সেই নামটা মানে ওই কমেন্টের রেসপেক্ট এটা কি হবে, ক্লাস জেনারেট হবে, এবং সেই ক্লাসে কি কি করতে পারেন, আপনি স্টাইল করতে পারেন, ঠিক আছে। স্টাইল করার জন্য কি ক্লাস গুলো প্রয়োজন হয় না, তো এখানে আপনি একটা ক্লাস অ্যাড করতে পারেন। আর ফিফথ যে লাস্ট যে কমেন্ট প্যারামিটার আছে সেই প্যারামিটার হচ্ছে যদি কমেন্ট অপশন ডিসেবল থাকে, যদি কমেন্ট না মানে কমেন্ট যদি করতে না পারে বা কমেন্ট অপশন ডিসেবল থাকে তাহলে সেক্ষেত্রে কি মেসেজ শো করবে সেটা আপনারা এই ফিফথ প্যারামিটারে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আপনারা দেখেন এখন আউটপুটটা দেখি আমরা, এই যে অনলি ওয়ান কমেন্ট, এখানে একটা কমেন্ট ছিল না, তো আমি এখানে কাস্টমাইজ করে দিলাম কি অনলি ওয়ান কমেন্ট শো করবে, সেকেন্ড প্যারামিটার যেটা দেওয়া আছে সেটাই এখন শো করতেছে। তো এইভাবে কি ওদের চাইলে আপনি ওদের ডিফল্ট যে নামগুলো শো করে সেগুলো দেখাতে পারেন, বা আপনি এগুলোকে কি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সো এই কমেন্টস পপ আপ লিংকের মধ্যে এই 5টা প্যারামিটার আপনারা পাস করতে পারেন, ঠিক আছে। তারপরে এখন দেখেন এখানে একটা কন্টেন্টটা নিয়ে দেখানোর পরে ডট ডট দেওয়া আছে, তার মানে কি রিড মোর একটা অপশন আছে এখানে। তো দ্যাট মিন্স কি এটাতে ক্লিক করলে বা রিড মোর বাটন থাকবে, রিড মোর বাটনে ক্লিক করলে কি করবে, ফুল কন্টেন্টটা শো করবে। এটা কিভাবে করব, হ্যাঁ ওটার জন্য পেজ নিতে হবে, ওটার জন্য পেজ নেওয়ার প্রয়োজন নেই, ওটার জন্য আমরা ফাংশন ক্রিয়েট করব। যে ফাংশনটা কি করবে, একটা পোস্টে যতগুলো আপনার ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড গুলোকে কাউন্ট করে কি করবে, যতটুকু আমরা শো করতে চাই ততটুকু শো করব, আর বাকিটুকু ফুল পেজে গিয়ে শো করব, ঠিক আছে। তো এটা করে ফেলি। আপনাদের পিএসপি তে কোর্সের মনে হয় করেন না এরকম কাজ, ওয়ার্ড লিমিটে কাজ করেন নাই, যেগুলিতে করছেন পিএসপি তে করেন নাই, রিড মোর অপশন ক্রিয়েট করেন নাই পিএসপি তে। আচ্ছা আমরা একটা ফাংশন ক্রিয়েট করি এর জন্য, ফাংশন নাম দিলে মনে করেন রিড মোর। তো এর পাশে আমাকে এটার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে চ্যালেঞ্জটা কি, এখানে যে মানে পোস্টের যে কন্টেন্টটা আছে সেটা কি হিসেবে নিচ্ছে, স্ট্রিং হিসেবে নিচ্ছে, বাট আমাকে এটা কাউন্ট করার জন্য কি অ্যারেতে কনভার্ট করতে হবে না। অ্যারে স্লাইস ইউজ করছিলেন,
ইউজ করার নাই? অ্যারে স্ল্যাশ ইউজ করার নাই কেউ? ভুলে গেছেন? ওটা কি করে, কাজ কি রনি? মানে একটা অ্যারের সিলেক্টেড পার্ট আমরা কি করতে পারবো, রিটার্ন করাতে পারবো। ঠিক আছে, আপনি কতটুকু থেকে কতটুকু ডাটা নেবেন সেটা আপনি কি করতে পারবেন, সিলেক্ট করে রিটার্ন করাতে পারবো। তো এটার জন্য আমি এট ফার্স্ট আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ব্লক কন্টেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এক্সপ্লোর আর ইমপ্লোর ফাংশন নাম শুনছেন তো না? এক্সপ্লোর আর এক্সপ্লোর ফাংশন কি করে, স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করে, আর ইমপ্লোরটা কি করে, তার ইনভার্স অপারেশনটা করে। ঠিক আছে, এখানে আমরা ওই এক্সপ্লোর ফাংশন ইউজ করব। দা কন্টেন্ট কি করে, এটা পোস্টের কন্টেন্টটাকে শো করায়, মানে পিন করে দেয় সরাসরি। আর গেট দা কন্টেন্ট কি করে, নিয়ে আসে। আপনি এখানে কি গেট দা কন্টেন্টের পরিবর্তে যদি শুধুমাত্র দি কন্টেন্ট ইউজ করতেন তাহলে কি করতো, পিন করে দিত। আমরা চাচ্ছি না পিন করে দেখ, আমরা চাচ্ছি স্ট্রিংটাকে নিয়ে এসে ধরে রাখো। হ্যাঁ, ইকো করে দিবে, ইকো করে দেয়। তো গেট দা কন্টেন্ট থেকে কি করলাম, আমরা এই একটা পোস্টের রেসপেক্টিভ যে কন্টেন্ট আছে সেটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এই এক্সপোর্ট ফাংশন দিয়ে আমরা কি করতেছি, সেটাকে অ্যারেতে কনভার্ট করতেছি। ঠিক আছে, অ্যারেতে কনভার্ট করে পরে আমরা কি করব, এখন অ্যারে স্ল্যাশ ফাংশন ইউজ করব। তো এটা করার জন্য আমাকে, তো অ্যারেতে যে কনভার্ট করব আমাকে অবশ্যই একটা ভেরিয়েবলে রাখতে হবে, তাই না? ওয়ার্ড লিমিটে আমরা একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা অ্যারে স্ল্যাশ ইউজ করব। তো অ্যারে স্ল্যাশের ভিতরে কি করব, আমরা এই যে ভেরিয়েবলটা আছে সেই ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা কি করব, এই ভেরিয়েবলটাকে দিয়ে দিব। তারপরে সেকেন্ড দিব হচ্ছে যে আমরা কি নিলাম, যে কন্টেন্টটা নিচ্ছি আমরা, সেই কন্টেন্টের কতটুকু থেকে কতটুকু আমরা কি করব, সিলেক্ট করব। বলো না, সিলেক্ট একটা অ্যারের সিলেক্টেড পার্ট আপনাকে কি করতেছে, রিটার্ন করবে সে। তো আমরা প্রথম থেকে কতগুলো বাদ দিতে যাচ্ছি, প্রথম থেকে বাদ দিতে যাচ্ছি কি আমরা বেসিক্যালি চাচ্ছি না, জিরো দিয়ে দিলাম। জিরো মানে কি, একবার ফার্স্ট এলিমেন্ট থেকে কাউন্ট করা শুরু করবে। তারপরে কতগুলো এলিমেন্ট আমরা নিব, ফর নাও 15 নিলাম। ঠিক আছে, কোনটা হবে, জিরো মানে হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ড থেকে শুরু করবে কাউন্ট করা, আর 15 মানে হচ্ছে 15 ওয়ার্ড পর্যন্ত শুরু করবে, নিবে এতটুকু কি করবে, রিটার্ন করবে। রিটার্ন করে কথা না, ওয়ার্ড নিবে। এটা কিভাবে কাজ করছে এটা আগে দেখাই, আগে এটা দেখানোর আগে আমরা প্রিন্টার ইউজ করছেন না, প্রিন্টার দিয়ে এই যে ভেরিয়েবলটাকে নিলাম, মানে ব্লক কন্টেন্ট এটাকে নিজে নিচ্ছি, এটাকে শো করেন, দেখেন কি হয়। এটা শো করবে, এটা শো করার কি করতে, ফাংশনটা কল করতে হবে তোমাকে, নাকি কল করবো কই থেকে আমরা, এখানে আমরা ফাংশনটা কল করি। ফাংশনের নাম কি, রিড মোর। আচ্ছা ঠিক আছে, ফাংশনটা কল করলাম। এখন দেখেন এটা আউটপুটে কি আসে, দেখছেন কি করছে, প্রতিটা ওয়ার্ডকে একটাকে অ্যারেতে করে অ্যারে হিসেবে কাউন্ট করছে, 0 1 2 3 যতগুলো ওয়ার্ড আছে সবগুলোকে অ্যারে হিসেবে কাউন্ট করছে। তার মানে আমাদের এই যে এটার মধ্যে কি অ্যারে হিসেবে আছে, এটা কি করলো, এই এক্সপ্লোর ফাংশনটা করলো। আর গেট দা কন্টেন্ট থেকে মাধ্যমে কি করতেছে, সে ডেটা স্ট্রিং গুলোকে নিচ্ছে, কন্টেন্ট গুলোকে নিচ্ছে স্ট্রিং আকারে। ঠিক আছে, তো এখন আমরা এটার জন্য তাহলে আমরা কি করলাম, এটাকে নিলাম, এটাকে কি করলাম, স্লাইসিং করলাম, অ্যারে স্লাইসিং করে কি করলাম, 0 থেকে 15 পর্যন্ত যে ওয়ার্ড গুলো ছিল সেই ওয়ার্ড গুলোকে নিলাম। এটা কি এখন কি আকার আছে, অ্যারে আকার আছে, বাট আমাকে আবার কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো আমরা এখন আবার কি করব, এই ইমপ্লোর ফাংশন ইউজ করব। এটার জন্য ওই এক্সপ্লোরের মতো একটা এখানে আমাদের স্পেস দিতে হবে, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে জাস্ট এই ভেরিয়েবলটাকে, যে ভেরিয়েবলের মধ্যে আমার কি আছে, অ্যারেটা আছে, সেই ভেরিয়েবলটা আমরা দিয়ে দিব।
ওকে, এবার দেখেন কি হয়। দেখেন 15টা ওয়ার্ড শো করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ওয়ার্ড শো করতেছে। ঠিক আছে, কাজ করছে। তার মানে 0 থেকে 15টা ওয়ার্ড শো করতেছে। এখন এখানে আপনি যদি 5টা দেন, 5টা শো করবে। বাট বেসিক্যালি বিষয়টা কি এরকম হওয়া উচিত? আমরা ফাংশন.php ফাংশনে গিয়ে বারবার করে আমরা ওয়ার্ডটা চেঞ্জ করে দেব। এটাকে ডাইনামিক করা যায় না? একটু প্যারামিটার পাস করে দিতে পারি না আমরা এই ফাংশনে? করতে পারি। প্যারামিটার পাস করতে কি করতে হবে? প্যারামিটার রিসিভ করার জন্য আমার কি থাকতে হবে? একটা আর্গুমেন্ট থাকতে হবে নাকি? একটা ভেরিয়েবল নেই আমরা এখানে। ঠিক আছে, ওয়ার্ড নামের একটা ভেরিয়েবল নিলাম। যে ভেরিয়েবলে কি করব? এবং আমরা এখন এই রিড মোডের ভিতরে জাস্ট আমরা কি করব? ভ্যালু পাস করে দেবো। এবং এই ভ্যালুটা কি হবে? এখানে চলে আসবে, ওয়ার্ড রিসিভ করে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর এখানে এটা কি করবে? শো করাবে। এখন দেখেন হয়েছে চেঞ্জ। তাহলে কি বিষয়টা এখন ডাইনামিক্যালি হচ্ছে না? আমরা এখানে চেঞ্জ করে দেবো। index.php তে আমরা 20 রাখবো না 30 রাখবো না 40 রাখবো, এখানে দিয়ে দিব। যা শুধুমাত্র কি হবে? এই প্যারামিটার দিয়ে এই ওয়ার্ড নামে যে প্যারামিটার ক্রিয়েট করছি, এটা আর্গুমেন্ট ক্রিয়েট করছি, সেখানে যে এই প্যারামিটারটা অ্যাকসেপ্ট হচ্ছে, হয়ে এখানে কি করতেছে? শো করতেছে। ঠিক আছে, দেখেন 40 দিছি, এখন 40টা চলে আসতেছে। এরকম না? আসে, ভালো কথা। তো আমাদের একটা রিড মোর বাটন ক্রিয়েট করতে হবে তখন নাকি? রিড মোর ফাংশন ক্রিয়েট করলাম, আমরা বাটন ক্রিয়েট করতে হবে যেটা দেখে ইউজার বুঝবে যে না আরো কিছু কন্টেন্ট আছে এখানে। তো আমরা এখন একটা রিড মোর বাটন ক্রিয়েট করি। এটা করার জন্য কি করতে হয়? অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি দিব আমরা? রিড মোর। এবং এখানে হাইপার রেফারেন্সের মধ্যে কি দিব? পোস্টের লিংকটা থাকবে, তাহলে ফুল পোস্টের লিংক থাকবে। তাহলে এখানে আমরা লিংকের জন্য আমরা কি করি? দি পারমালিংক। ঠিক আছে, এখন দেখেন কি হয়। আসছে রিড মোর। আপনি আছে সামনে একটা ডট ডট দিতে, ডট ডট সেগুলো চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এই রিড মোডে ক্লিক করলে কি হয়? তাহলে চেঞ্জ হয়ে গেল না? বাট আবার এই রিড মোডই আসতেছে। ফুল পোস্ট দেখানোর কথা তো, বাট বেসিক্যালি কি ওই সেম পেজটা দেখাচ্ছে। কারণ কি? এই পর্যন্ত আমাদের কি এই স্টাইলটা কই থেকে পাচ্ছে? এই পেজের আমরা যে সিঙ্গেল পোস্টে যাচ্ছি, এই স্টাইলটা কোথা থেকে পাচ্ছে? জুনায়েদ, এটা আমরা কই থেকে পাইতেছি? index.php থেকে পাইতেছি। কারণ আমাদের কি এই পোস্টের জন্য কোনো কিছু ক্রিয়েট করা নাই, আমাদের এই ফুল পোস্টটা পাচ্ছে না। যেন একটা ফাইল ক্রিয়েট করছি index.php, দ্যাটস আমরা কি বাবা আমরা ওখান থেকে পাচ্ছি। তখন এটার জন্য আমাদের কি করতে হবে? ফুল পোস্টে যাতে এটা দেখাতে পারে, এই জন্য আমাদের single.php নামে একটা ফাইল লাগবে। এটাও একটা কি ডিফল্ট ফাইল। এখানে দেখেন single.html নামে একটা অলরেডি টেমপ্লেট ক্রিয়েট করা আছে, যেটাতে কি হয়? ফুল পোস্টটা শো করায়। একটা পোস্টের ফুল পোস্টটা শো করাবে এখানে। তো আমরা single.html টাকে আমরা কি করব? single.php তে কনভার্ট করে ফেলি। এটাতে কিন্তু কি ডিফল্ট ফাইল, লাইক function.php বা index.php মতো। আচ্ছা, তো এটা করার আগে আমাদের এখন যে এট ফার্স্ট কি করতে হবে? আমরা index.php এর হেডার ফুটারগুলোকে আলাদা করছি কি? এখনো আলাদা করি না, এটাকে আমরা আলাদা করে ফেলি। এর জন্য আগে আমাকে কি করতে হবে? header.php এবং footer.php ফাইল ক্রিয়েট করে ফেললাম। এখন হেডার আর ফুটার দুটো ওপেন করি। আর index.php দেখেন আমাদের হেডার পার্ট কতটুকু ছিল? কন্টেন্টে এক পর্যন্ত নাকি? এই কন্টেন্টে এক পর্যন্ত পুরোটা হচ্ছে আমার হেডার। এটা কাট করে নিয়ে এসে header.php তে বসিয়ে দিই। এবং এখানে কি করতে হবে? হেডারটাকে পাওয়ানোর জন্য কি করতে হবে? এখানে কি লিখতে হয়? গেট হেডার। এটা কি দেখাইনি সেদিন? আচ্ছা, তো এখন আমি কি করলাম? আমাকে পার্টটাকে ডাইনামিক করতে হবে না? হেডার ফুটারগুলো থেকে আমার অনেকগুলো ফাইল পেজ টেমপ্লেট থাকবে, সবগুলোতে আমরা কি করতে হবে? হেডার আর ফুটারগুলোকে যদি আমি অ্যাড করতে যাই তাহলে তো কষ্টকর হয়ে যায়, ডাইনামিক হলো না বিষয়টা, স্ট্যাটিক থেকে গেল।
এটাকে করার জন্য কি করতে হবে, header.php এবং footer.php এগুলো হচ্ছে দুটো কি ডিফল্ট ফাইল এগুলো, ঠিক আছে। header.php এবং footer.php। তো header.php তে আমরা কি করব, কন্টেন্টের আগের যে অংশটুকু আছে, ঠিক আছে, কন্টেন্টের আগের যে অংশটুকু আছে সম্পূর্ণটাকে আমরা header.php দেখে দিব এবং সেটাকে কল করব কি দিয়ে, header.php তে কল করব আমরা হচ্ছে get header দিয়ে। এই header.php তে কল করা হয়, বুঝতে পারছি। get header অ্যাড করে দিলাম মানে কি, এই header.php তে অটোমেটিক্যালি সাথে লোড করে নেবে। না প্রয়োজন নেই, এখানে কি ছিল এভাবে, এখানে যখন ছিল তখন কি পিএসপি ভিতরে লেখা ছিল, এটা এতটুকু ছিল না, সেভাবে বুঝে নেবে, ঠিক আছে। তো অনুরূপভাবে আমরা কি করব, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা এখন এই ফুটারের যে অংশটুকু আছে, ফুটার থেকে নিচের অংশটুকু পুরোটা আমরা কেটে নিলাম, কেটে এই ফুটারের পিএসপি তে পেস্ট করে দিলাম। এবং index.html কি করব আমরা এখানে পিএসপি দিয়ে যে শুধুমাত্র আমরা এখানে get footer এটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা আমরা তো হোম পেজ যাই, আচ্ছা এখানে পরে আসি, যে হোম পেজে দেখেন সেম আছে না, হেডার ফুটার তো সেম ভাবে পাচ্ছে। তো এখন দেখেন কিছুক্ষণ আগে যখন আমি রিড মোডে ক্লিক করতেছিলাম তখন কি দেখাচ্ছিল, ওই সেম পেজেই থাকতেছিল, শুধুমাত্র একটা পোস্ট দেখাচ্ছিল বাট সেম পেজ থাকতেছিল। বাট এখন কি দেখাচ্ছে দেখেন, এটা কই থেকে পাইতেছে, এখন single.php তৈরি করলো আমরা, এখন বাই ডিফল্ট কি হচ্ছে আর index.php কে নিবে না সে। যখন এখন সিঙ্গেল পোস্টে যাব আমরা তখন কি হবে, বাই ডিফল্ট সে single.php কে নিয়ে নিবে। যখন single.php টাকে আমরা কি করব, সাজাই আমাদের লেআউট অনুযায়ী single.php ওভারলেট নোটপ্যাড প্লাস প্লাস, ওকে। এখন হেডার পার্ট কতটুকু এটা আলাদা করে ফেলি, কন্টেন্টের এক পর্যন্ত single.php তে আলাদা, এটা কেটে দেন। এখানে কি করব, জাস্ট গেট হেডার না, এলো কপি পেস্ট করিয়েন না, বুঝতে পারছেন, লিখে লিখে করার চেষ্টা করি। গেট হেডার দিলাম, কারণ আমার header.php তে ক্রিয়েট করাই আছে। আর এই ফুটারের পার্টটুকু ডিলিট করে দিলাম, গেট ফুটার, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে কি করব আমরা, এই সেকশন আর্টিকেল মানে এখানে ফুল পোস্টটা শো করতেছে, তো এই ফুল পোস্টটা শো করার জন্য কি করতে হবে, এখানে হোয়াইল লুপ প্রয়োজন আছে না নাই, অবশ্যই প্রয়োজন আছে, নাহলে কি করবে রিসপেক্টিভ ইমেজটাকে, রিসপেক্টিভ টাইটেলটাকে বা কন্টেন্টটাকে কিভাবে শো করবে, এটা তো যদি আমি এমনি রেখে দিই তাহলে কি স্ট্যাটিক হয়ে গেল না। তো এট ফার্স্ট আমরা কি করতেছি, এই সেকশনটাকে আমরা এখন ডাইনামিক করব। এখন দেখেন আমি হেডার আর ফুটারটাকে আমরা কি করে দিছি, আলাদা করে দিলাম না, মানে header.php থেকে নিয়ে আসলাম। এখন দেখেন পুরো স্টাইলটা পেয়ে যাবে, কারণ header.php এর মধ্যে আমাদের স্টাইল শিটগুলো স্টাইলগুলো দেওয়া ছিল। দেখেন ফুল পোস্ট চলে আসে, এবার ফুল পোস্ট উইথ কমেন্ট বক্স, ওকে। তো এখন এখানে যে কমেন্ট, এখানে যে কন্টেন্টটা আছে এটা পুরোটা হচ্ছে আপনার স্ট্যাটিক, তো এটাকে আমরা ডাইনামিক করে ফেলি। ডাইনামিক করতে কি, ফার্স্ট ইমেজটাকে কি করব, ইমেজ শো করার জন্য কি করতে হয়, দা পোস্ট থাম্বনেইল, ঠিক আছে, তারপর থাম্বনেইল আসলো, তারপর টাইটেলে দাও না, দা টাইটেল, লিংকের জন্য টাইটেল পাচ্ছে কোথা থেকে, ডাটাবেসে যখন ইনস্টল দেওয়া হয় তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেসের প্রথমে কি করতে হয়, একটা পিএসপি মাইডমিনে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করতে হয়। ওয়ার্ডপ্রেস যখন সেটআপ দেওয়া শেষ হবে তখন দেখবেন যে সেটা রিসপেক্টেড অনেকগুলো টেবিল চলে আসছে, ঠিক আছে। ওখানে ডাব্লিউপি পোস্ট নামে একটা রো আছে, ওটাতে ক্লিক করবেন। সো আমরা যখন পোস্ট গুলো ক্রিয়েট করতেছি না, আমরা পোস্ট ক্রিয়েট করে দেখছিলেন কি, পোস্ট ক্রিয়েট কিভাবে করে, আপনি প্রথম ক্লাসটা করেন, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। তো দেখেন একটা দেখাই দিই, একটা পোস্ট, নতুন পোস্ট কিভাবে ক্রিয়েট করে দিই। পোস্ট নামে এখানে একটা অপশন আছে, এখান থেকে আপনি অ্যাড নিউ পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। একটা পোস্ট ক্রিয়েট করতে বেসিক্যালি সামনে কি একটা টাইটেল প্রয়োজন হয়। হ্যালো 7 নামে এখানে আমরা কি করব, কিছু কন্টেন্ট দিই, ঠিক আছে। তারপর এখানে আমরা কি করি, সেট ফিচার ইমেজ দিই,
আচ্ছা এটাই দিই, ওই ইমেজটা দিয়ে অ্যাড করা আছে, দিলাম। ঠিক আছে, যখন আমি এই পোস্টটা পাবলিশ করে দিলাম, তখন আগে নাম্বার অফ পোস্ট ছিল 2টা, এখন 3টা হয়ে গেল। একটা পোস্টের রিসপেক্টে কি কাজ করতেছে, এই টাইটেলটা শো করার জন্য আমরা কি করতেছি, দা টাইটেল ইউজ করতেছি। আর এই টাইটেলের যে লিংকটা আছে, লিংকটা শো করার জন্য কি লিখতেছি, দা পারমালিংক ইউজ করতেছি। আর এই যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা শো করার জন্য দা কন্টেন্ট ইউজ করতেছি। আর যে এখানে ইমেজটা আছে না, এই ইমেজ সেট করে দিলাম, সেই ইমেজটা দেখানোর জন্য আমরা দা পোস্ট থাম্বনেল ইউজ করতেছি। বুঝতে পারছি? এগুলা এই ফিল্ডগুলোর রিসপেক্টে ডাটাবেজ, এই ইনফরমেশন ডাটাবেজে চলে যাচ্ছে। যখন আমরা কল করতেছি, ওই একটা পোস্টের রিসপেক্টিভ কন্টেন্ট, টাইটেল, ইমেজ গুলোকে নিয়ে এসে দেখাচ্ছে। বুঝতে পারছি? তো এখন দেখি আমরা হোম পেজে গিয়ে দেখি 3টা পোস্ট হয়ে যাবে। এই যে 3টা পোস্ট হয়ে গেছে, হ্যালো 7 দেখছেন চলে আসছে। এখন আমরা যখন কি করবো, এটাতে ক্লিক করব, ক্লিক করলে কি শুধুমাত্র সিঙ্গেল পোস্টে চলে যাচ্ছে উইথ ফুল ডেসক্রিপশন। ওকে, এতটুকু ক্লিয়ার? তো এখন দেখেন এখানে একটা কি, এই যে ইয়াগুলো আসতেছে, ফিলগুলো, এগুলো তো দেওয়া, এগুলো তো স্ট্যাটিক, এগুলো দিয়ে দেওয়া আছে। কোথায়? এখানে দেখেন এই ফর্মটা দিয়ে দেওয়া আছে, দ্যাটস হোয়াট শো করতেছে। আর এই ফর্ম আমরা ইউজ করব না। ঠিক আছে? ও আগে তার আগে এখানে চেঞ্জ করে ফেলি, ইনফো বাই অ্যাডমিন। তো অ্যাডমিনের জন্য আমরা কি করব, এটাকে কি ফাংশন ইউজ করব এখানে, দা অথর। দা অথর, ঠিক আছে? কার? এই রবি আচ্ছা, এটা আমরা কি ফাংশন ইউজ করছিলাম তখন টাইমের জন্য, দি টাইম। আর প্যারামিটার কি ইউজ করছিলাম বলুন তো? তারপরে ঠিক আছে, এফ ডি ওয়াই। আচ্ছা, ডি বড়াতে ছিল। কমেন্টের জন্য কি করছিলাম, কোন ফাংশন ইউজ করছিলাম? কমেন্টস পপআপ লিংক। কমেন্ট পপআপ, ঠিক আছে? প্যারামিটার আমরা দিব না, বাই ডিফল্ট যেগুলো দেখাচ্ছে সেগুলো শো করাবো। প্যারামিটার যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় আপনারা তো সেটা করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা ফোন আর দিচ্ছি না। হ্যাঁ, বাই ডিফল্ট নিয়ে নেবে, ওটা রেসপেক্টিভ কতটা প্যারামিটার আছে না আছে। তার এই কন্টেন্টগুলো দেখানোর প্রয়োজন আছে আমাদের। আমরা এই কন্টেন্টের মধ্যে কি দিব, আমরা কি দিব, আমরা এর পরিবর্তে আমরা কি দিব? হ্যাঁ, কি কন্টেন্ট দিয়ে দেবো এখানে আমাদের। আর এখানে আমরা কি করবো, ফুল পোস্টটাকে শো করাবো। ঠিক আছে? আর হোম পেজে আমরা যেটা যখন ইন্ডেক্স পিএসপি তে ছিলাম তখন কি করছি, এখানে হয়ে গেল আমাদের ইন্ডেক্স পিএসপি। এখানে আমরা জাস্ট করছিলাম এই রিড মোর ফাংশন ক্রিয়েট করছিলাম। এখানে আমরা পোস্ট দা কন্টেন্ট নিয়ে আসছি, এই রিড মোরের ভিতরে গেট দা কন্টেন্ট দিয়ে আমরা কি করছি, এটাকে লিমিটটা কমাই নিছি, জাস্ট 40টা ওয়ার্ড শো করাইতেছি। ঠিক আছে? আর সিঙ্গেল যখন সিঙ্গেল ডট পিএসপি আসবে তখন ফুল পোস্ট শো করবে, এই জন্য আমরা কি করছি, এখানে দা কন্টেন্ট ইউজ করতেছি। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তারপরে এই ফর্মটা, এখানে এইচটিএমএল ফর্ম দেওয়া আছে, তো আমরা এটা ইউজ করব না। এটার জন্য আমরা ওয়ার্ডপ্রেসেরই বেসিক একটা লেআউট আছে, সেটা আমরা ইউজ করব। এর নাম কি, কমেন্ট টেমপ্লেট। কমেন্ট টেমপ্লেট দিলে বাই ডিফল্ট একটা কি কমেন্ট করার অপশন পেয়ে যাবে। এটা ছিল আগের অবস্থা। এখন দেখেন আনএক্সপেক্টেড ডি, ওহ আসে, যে কমেন্ট বক্স চলে আসে। এখানে তো আরো ফিল্ড থাকার কথা না, নাম, ইমেল আইডি দেওয়ার কথা না। তো আমরা লগ ইন অবস্থায় আছি, তো দ্যাটস ওয়াই এটা শো করতেছে না। তো আমরা লগ আউট করে দেখি একটু কি অবস্থা আসে এই পেজের লুক। আসে নেম, ইমেল, ওয়েবসাইট এগুলো চলে আসছে। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট। ওই কমেন্টস আমরা যেটা কি করলাম, এই কমেন্টস টেমপ্লেট ইউজ করার কারণে কি আসতেছে, এই টেমপ্লেট চলে আসতেছে। পরবর্তীতে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনি নিজের। কোন জায়গায় ফর্মটা কেটে দিলাম না, এখানে ওয়ার্ডপ্রেস বুঝে নাই। ওয়ার্ডপ্রেসকে এখানে বলে দেওয়া আছে লাইক একটা কমেন্ট যখন করতে চাই ইউজার, বাই ডিফল্ট কি তাকে লগইন করতে বলে, লগইন করা মানে বা সাইন আপ করতে বলে। তো লগইন করতে করার জন্য কি কি অপশন প্রয়োজন, একটা নাম চাই, একটা ইমেল চাই। তো এরা বাই ডিফল্ট একটা এরকম টেমপ্লেট তৈরি করে রাখছে যে আপনি কমেন্টস, যখন কমেন্টস টেমপ্লেট ইউজ করবেন বাই ডিফল্ট কি হবে, এই 3টা অপশন চলে আসবে সেখানে। বুঝতে পারছেন? আপনি যদি চান যে আপনি 3টা না 2টা বা 5টা অ্যাড করবেন, আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন।
সেটা কেমনে করবেন সেটা একটু সার্চ করিয়েন নেটে। তো ফর নাও দেখেন এখন এখানে যদি আমরা কোনো কমেন্ট অ্যাড করতে সেটা কি সরাসরি চলে যাবে? সেটা কি সরাসরি চলে যাবে? যে কেউ যদি কমেন্ট দেয় তাহলে কি করতে হবে? একটা যদি একটা কমেন্ট দেয় কি হয় দেখেন, হ্যালো এভরিওয়ান, এর দেওয়ার জন্য আমার কি নাম তো দিতেই হবে, ইমেল দিতে হবে, চলে আসে না, ওয়েবসাইট প্রয়োজন না, দিলাম না। দেখেন কি হয় এখন, এই যে হাফিজ সেজ হ্যালো এভরিওয়ান। তো এখন এখানে কি দেখাচ্ছে, ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। সো আপনি চাইলে আসলে পোস্ট দিতে পারবেন না, তো অ্যাডমিনকে কি করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখানে অ্যাভাটারটা অনেক বেশি বড় চলে আসে, তাই না? এটা তো এত বড় হওয়ার কথা না। আমরা এটা একটু ইনসার্ট করে দেখে নেই এটা কি আছে, কোন অবস্থায় আছে। ডিপ ক্লাস আইডি কোনটা, এটা তাহলে আমাদের এই কমেন্ট অথর, এটাকে আমাকে এটা আন্ডারে ইমেজটা দেখাচ্ছে অ্যাভাটার না। আমরা লগইন করে ফেলি, আমরা তো লগ আউট করছিলাম অ্যাডমিন। তার আগে দেখেন আমরা যে কিছু আগে কমেন্ট করলাম সেই কমেন্ট আপনি কথা দেখতে পাবেন, যে কমেন্টস নামে একটা সেকশন আছে এখানে। কমেন্টসে গেলে দেখেন একটা আসে, এই যে অ্যাপ্রুভ, যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, না হলে এই পেন্ডিং অবস্থা থাকবে। এটাকে আমরা অ্যাপ্রুভ করে ফেলি, তার মানে কি দুইটা কমেন্ট হয়ে গেল। তো আমরা আগে এটাকে কাস্টমাইজ করে ফেলি, কমেন্ট অথর, কমেন্ট অথর আন্ডারে যেটা ইমেজ আছে সেটাকে করবো কোথা থেকে, স্টাইল.css যেটা আমরা ডিফাইন করছিলাম, হয়ে গেল। এই তো এটা না আইএমজি, এটা কি করবো আমরা, হাইট ইউজ করি 30 পিক্সেল, উইডথ ইউজ করি 30 পিক্সেল। আচ্ছা এটাকে একটু আর কি স্পেসিফাই করে নেই, আইডি রিসপেক্ট যে ক্লাসটা আছে সেটা, তার মানে কমেন্ট বডি। ঠিক আছে, এখন দেখি আচ্ছা ছোট হয়ে গেছে, হয়েছে। দেখেন এখন কি হয়েছে, হ্যালো এভরিওয়ানটা এখন কি পোস্ট হয়ে গেছে। কারণ কি হয়েছে, আমরা এই অ্যাডমিন সাইড থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। এখন এটা মেইন সাইটে যাই, এটা কি তিনটা পোস্ট করতেছে। ওকে, তাহলে সিঙ্গেল পোস্ট যেটা ক্রিয়েট করলাম আমরা সিঙ্গেল পিএসপি তে, সেটা ক্লিয়ার নাকি? জাস্ট আমরা কি করলাম, অ্যাজ ইউজুয়াল ইমেজ গুলোকে নিয়ে আসলাম, পারমালিঙ্ক, টাইটেল, ডেট, অথর, কন্টেন্ট এবং হচ্ছে কমেন্টস টেমপ্লেট। এখন দেখেন বেসিক্যালি আমরা কি এটা index.php মানে ব্লগ পেজ যেটা ছিল সেটাকে নিয়ে কাজ করলাম। তো আমাদের যেটা হোম পেজ ছিল, তো হোম পেজটা তো বেসিক্যালি কি ছিল, এরকম ছিল তাই না? একটা স্ল্যাশ শো ছিল, তারপরে এখানে একটা ফিচার এরিয়া ছিল, তারপরে লেফট সাইডে ব্লগ থাকবে, রাইট সাইডে আবার কি সাইডবার থাকবে। তো এরকম আমাদের একটা পেজ নিয়ে আসতে হবে। এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য আমরা আলাদা একটা পেজ টেমপ্লেট তৈরি করব। প্রিমিয়াম থিম বলে দেখেন না, যে যখন একটা নতুন পেজ ক্রিয়েট করতে যান তখন একটা কি অপশন থাকে, চুজ টেমপ্লেট, রাইট সাইডে পেজ অ্যাট্রিবিউটের নিচে। সো সেই অপশনটা কোথা থেকে আসে আমরা সেটা দেখবো। আমরা কি করবো, টেমপ্লেট তৈরি করবো। টেমপ্লেট তৈরি করলে কি হয়, এই থিমটার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বাড়ে যায়, মানে এটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হয়। অনেক প্রিমিয়াম থিম দেখবেন যে কোনো এরকম টেমপ্লেট তৈরি করা থাকে না, ডকুমেন্টেশন থাকে স্টেপ বাই স্টেপ, সব হ্যান্ড কোড করে করতে হয়। এরকম থিম ইউজ করছেন কখনো, প্রিমিয়াম থিম? থিমের মধ্যে আপনি থিমের যে আউটলুকটা থাকে সাধারণত কি ধরে নেওয়া হয়, যে এই আউটলুক, এটা মানে হচ্ছে যে অপশন ক্রিয়েট করা আছে কাস্টম পোস্ট টাইপ করে, এটা তো হওয়া উচিত। গিয়ে দেখেন যে কোনো অপশন ক্রিয়েট করা নেই, জাস্ট জেনারেল একটা ড্যাশবোর্ড থিমটা ইনস্টল করার পরে। এরকম দেখছেন কখনো? আচ্ছা ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেসের কথা বলতেছি। এরকম থিম দেখেন নাই নাকি? এরকম থিম দেখেন নাই? আচ্ছা, তো এরকম থিমও থাকে, তখন করতে হয় কি, স্টেপ বাই স্টেপ ওদের ডকুমেন্টেশন পড়তে হয়। ডকুমেন্টেশন পড়ে যে ক্লাস, যে ডিপ যেভাবে ক্রিয়েট করতে বলবে সেভাবে করে আউটপুটটা নিয়ে আসতে হয়। তো বেসিক্যালি এটা কিন্তু খুবই খারাপ ইউজার এক্সপেরিয়েন্স। আমরা একজন ইউজার যদি একবার ডাউনলোড করে এটা জীবন
রেফার করবে না ওই থিম, ঠিক আছে? তো এই জন্য পেজ টেমপ্লেট ক্রিয়েট করাটা অনেক ভালো। তো লাইক হচ্ছে আমরা হোম পেজটার জন্য আছে, আমরা হোম পেজের জন্য হোম পেজ টেমপ্লেট নামের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, বা ফ্রন্ট পেজ টেমপ্লেট নামের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি। তো আমরা এটা করি এখন। মানে ভাইয়া এটা কি ভালো যে কিন্তু দেখতেছি আমি নাকি হ্যাঁ বা ফ্রিল্যান্সার কিন্তু পরে এটা কি ভালো না? অবশ্যই ভালো না, এটা অবশ্যই ব্যাড। মানে ওয়ার্ডপ্রেসে এটা মানে বলা হয় কি যে আপনি কোনো কোডিং না জেনে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন বা তৈরি করতে পারবেন, আপনি ম্যানেজ করতে পারবেন। তো এরকম যদি হ্যান্ড কোড করে করে বা ডিপ বা ক্লাস নিতে হয়, তার মানে কি টেকনিক্যাল একটা ডেভেলপার আপনার সবসময় রাখতে হচ্ছে একটা সাইটকে ম্যানেজ করার জন্য, বাট এটা আসলে ঠিক না। হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ, হ্যাঁ নতুন করে টেমপ্লেট বানানোর জন্য একটা অপশন দিয়ে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো এখন এটার জন্য আমরা কি করবো, একটা ফাইল ক্রিয়েট করবো, একবারে শেষ করে দিই, আর বেশিক্ষণ লাগবে না, একবার শেষ করে দিই। সো যে কোনো সময় আবার চলে যেতে পারে। তো এখন দেখেন এখানে যে তখন বলতেছিলেন প্রথমে দিকে বললেন আমরা ভাই হোম ডট পিএসপি যদি তৈরি করি তাহলে কি হবে, যদি আমরা হোম ডট পিএসপি তৈরি করি সেটা করলে কি হবে। এখন দেখেন এই এইচটিএমএল মানে যে এইচটিএমএল টেমপ্লেটে আমরা কাজ করতে, সেই এইচটিএমএল টেমপ্লেটের ইনডেক্স পেজ কোনটা ছিল, ইনডেক্স ডট এইচটিএমএল বা হোম পেজ তো এটাই ছিল, তাই না? এই ইনডেক্স ডট এইচটিএমএল কি হোম পেজ ছিল না? এই যে এটা তো তার হোম পেজ ছিল, ঠিক আছে? তো আমরা তার মানে কি এটাকে আমাদের হোম পেজ টেমপ্লেট বানাতে যাচ্ছি। তো এখন দেখেন এটাকে যদি আমরা হোম ডট পিএসপি দেই তাহলে কি হয় দেখেন, এই সাইট আছে না, এটা তো আমার সাইট, ক্লিক করেন, দেখছেন আমরা হোম কিন্তু সিলেক্ট করে দিইনি, বাই ডিফল্ট ওই যে যেটা আমরা কি করলাম হোম ডট পিএসপি ক্রিয়েট করলাম সেটা লেআউটটা চলে আসে, এটাও খারাপ। এই জন্য বেসিক ফাইল নেম ইউজ করা যাবে না, আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, এমন নাম ইউজ করতে হবে যাতে কোনো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইলের নামের সাথে মিলে না যায়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেহেতু হোম ডট পিএসপি ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা একটা দেখেন আমরা লাইক যে টেমপ্লেটে কাজ করতেছি, লাইক হচ্ছে এটা নাম দিতে পারি আমরা জেটবুম হোম পেজ, এটা দিতে পারি আমরা, ঠিক আছে? এটা কোনো প্রবলেম নেই। সো আমরা নামটা ইউনিক করে ফেললাম। সো এখন এটাকে আমরা এডিট করি। তো এখানে প্রয়োজন আছে এই হেডার পার্টটুকু, এখানে এই যে ফিচার এরিয়া লাগবে, কিন্তু কন্টেন্ট না আগে ফিচার এরিয়া থাকবে। এই ন্যাপটা পুরোটা কি করব, আমরা এটা ডিলিট করে দেবো, দিয়ে এখানে আমরা কি করব, জাস্ট কি গেট হেডার নাকি গেট হেডার দিলাম, আর ফুটার পার্টটা কই, ফুটার পার্ট ডিলিট করে দেন, গেট ফুটার, ওকে। সো এটা ঠিক, এটা হয়ে গেল কাজ। তারপরে কি করবো, আমরা একটু লিঙ্ক গুলো ঠিক করে দিই, তাই না? লিঙ্ক গুলো দিয়ে দেই, এটার নাম কি থাকবে এখানে, ইকো গেট গেট টেমপ্লেট ইউআরআই দিয়ে আমরা এখানে কি করব, স্ল্যাশ দিয়ে দেব, ঠিক আছে? সিনট্যাক্স গেট, হ্যাঁ এটা গেল। আর কোথায় ইমেজ আছে, এখানে এখানে একটা আছে, এখানে আলো আছে, আচ্ছা দিলাম, সব সমস্যা নেই, ঠিক আছে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন কাজ কি শেষ আমাদের। তো এখন আমরা দেখেন বেসিক্যালি কি হয়, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করতে যাই, অ্যাড নিউ পেজ, এই পেজ সাধারণত কি বাই ডিফল্ট এই দুটো অপশন থাকে, পেজ অ্যাট্রিবিউট প্যারেন্ট আর অর্ডার। তো এখন আমি চাচ্ছি যে ওটাকে পেজ টেমপ্লেট হিসেবে আমরা এটা বানাতে চাচ্ছি, যাতে কি হয় পরবর্তীতে কি বলছে, আচ্ছা রাখলাম না,
এখন দেখেন এটাকে আমি আমাদের হোম পেজ টেমপ্লেট হিসেবে শো করতে যাচ্ছি। এটাকে শো করার জন্য কি করতে হবে, এই পেজে যে কোনোখানে PHP ভিতরে টেমপ্লেট নাম দিলাম ওখানে হোম পেজ, ঠিক আছে। জাস্ট এই পেজে যে কোনোখানে PHP ট্যাগের ভিতরে আপনি কি করবেন, টেমপ্লেট নেম দিয়ে দিবেন। এখন দেখেন এই যে আগে কি নতুন পেজ ক্রিয়েট করার সময় কোনো অপশন ছিল না, এখন এটাকে রিলোড দেন একবার। এখানে টেমপ্লেটের একটা অপশন আসে নতুন, টেমপ্লেটের একটা অপশন আসে না নতুন, টেমপ্লেটের একটা অপশন চলে আসে। এখন দেখেন ডিফল্ট টেমপ্লেট দেখাচ্ছে হোম পেজ, যেটা আমরা এখন ক্রিয়েট করব। এখন এখানে একটা পেজ ক্রিয়েট করেন, নাম দেন হচ্ছে ফ্রন্ট পেজ, ঠিক আছে। এটা টেমপ্লেট হিসেবে কি করলাম, এই যে হোম পেজটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে পাবলিশ করেন, করছেন, পরে পেজটা ভিজিট করে নিবেন। চলে আসে স্ল্যাশ শো ফিচার এরিয়া আসে, দেখেন সব চলে আসে। হ্যাঁ এটা চলে আসছে, কারণ ওই যে করি জাভাস্ক্রিপ্ট সব অ্যাড করা আছে না, কাজ করতেছে। তো বেসিক্যালি তো এইভাবে থাকার কথা না, আপনি থিম ডেভেলপ করে রাখবেন, ঠিক আছে। আমরা যে পেজ টেমপ্লেট ক্রিয়েট করলাম সেটাকে হোম পেজ হিসেবে, আমরা যে পেজ যে একটা পেজ ফ্রন্ট পেজ একটা পেজ ক্রিয়েট করলাম, সেখানে আমরা কি করলাম, পেজ টেমপ্লেট হিসেবে হোম পেজকে সিলেক্ট করে দিলাম। এখানে একটা টেমপ্লেট আছে না, ডিফল্ট ডট টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট আছে, সেটা কই থেকে আসতেছে, কই থেকে আসতেছে, এটা ইন্ডেক্স থেকে আসতেছে। এখন এটা আসছে ইন্ডেক্স থেকে, বাট বেসিক্যালি ইন্ডেক্স থেকে আসার কথা না। যখন আমরা পেজে আসবো সেটা page.php থেকে আসার কথা, এটা একটা ডিফল্ট ফাইল। তো যখন আপনারা এই যে single.php ক্রিয়েট করছেন, তখন আমরা একটা এরকম ইন্ডেক্স কি বলে page.php ক্রিয়েট করব, যেটা সাধারণত ম্যাক্সিমাম থিমের ক্ষেত্রে, আপনার সাধারণ জেনারেল থিমগুলোর ক্ষেত্রে ওই সিঙ্গেলের মতোই সেমই থাকে, single.php মতো লেআউটটা আর পোস্ট পেজের লেআউটটা সেমই থাকে। এটার নাম দেবো কি, page.php। তো আপনি যদি চান যে আপনার পোস্টের লেআউট আর পেজের লেআউট আলাদা হবে, তখন কি করবেন, এই page.php তে গিয়ে আপনার লেআউটটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা যেভাবে শো করতে চান বা ডিজাইন যেভাবে থাকবে PHP তে সেভাবে আপনি দেখাতে চান। তো এখন যদি আপনি এটাকে রিলোড দেন, রিলোড দেওয়ার পরে এখানে যে ডিফল্ট টেমপ্লেট শো করতেছে এটা হচ্ছে কি page.php, এখন আর ইন্ডেক্স তা পাবে না। page.php তে যে ডিজাইন দিবেন সেটা আপনার কি ডিফল্ট টেমপ্লেটে শো করবে, মানে এখানে যে ডিজাইন দিবেন সেই ডিজাইনটা আপনি পাবেন, বুঝতে পারছি। সো এরকম দেখবেন প্রিমিয়াম থিমগুলোতে এরকম টেমপ্লেট অনেকগুলো অপশন থাকে, হোম পেজ, কন্টাক্ট, সার্ভিসেস, পোর্টফোলিও। ওই পোর্টফোলিও টেমপ্লেটটা সিলেক্ট করে দিলে কি হয়ে যায়, পোর্টফোলিও লেআউট চলে আসে, ডিজাইনটা চলে আসে। তো ডিজাইনটা কিভাবে, এরকম ভাবে টেমপ্লেট হতে করা থাকে, যেভাবে আমরা কিছুক্ষণ আগে করলাম, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, page.php। তো এই যে এখানে বলতেছি যে এখানে তো আমরা ক্রিয়েট করছি একটা টেমপ্লেট, যে হোম পেজ। তো এই ডিফল্ট টেমপ্লেটটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে হচ্ছে page.php থেকে। যখন page.php ছিল না তখন এটা পাচ্ছিল index.php থেকে। তো এখন এই page.php তে যে লেআউট দেওয়া থাকবে, এই ডিফল্ট টেমপ্লেট সেই লেআউটটা পাবে, ঠিক আছে। এটাই, সো এতটুকু ক্লিয়ার। নতুন পেজ আমরা ক্রিয়েট করব, নতুন পেজটা মানে এই মেনু বার শো করবে, আমরা তো নরমাল HTML আমরা যে অ্যাবাউট পেজ, গ্যালারি পেজ, কন্টাক্ট পেজ, এখানে মেনুটা কিভাবে কন্ট্রোল করবেন। আচ্ছা, এই যে লাইক আমরা একটা ফ্রন্ট পেজ আমরা পেজ ক্রিয়েট করলাম, বাট এটা কি আমাদের এই যে মেইন ওয়েবসাইটে আছে, দেখেন এখানে আছে কি ফ্রন্ট পেজটা, নাই। এটাকে অ্যাড করতে হয় কিভাবে, এই ড্যাশবোর্ডে গিয়ে এই মেনুস নামে সেকশনটা ক্রিয়েট করছিলাম না আমরা, মনে আছে এটা, এই যে এখানে যান, মেনুসে গেলে এখানে যে পেজ নামে একটা অপশন আছে, এখানে যতগুলো अवेलेबल পেজ ক্রিয়েট করা আছে সবগুলো শো করবে। তো আপনি এই মেইন মেনু আমরা একটা ক্রিয়েট করছিলাম সেদিন, সেই মেইন মেনু আমরা 3টা পেজ আছে। তখন এই যে ফ্রন্ট পেজ যেটা আমরা ক্রিয়েট করলাম পিছনে, কি ফ্রন্ট পেজটা দিয়ে অ্যাড টু মেনু করে দেন, আর সেই পাশে আসার পরে এই সেভ, তো সরাসরি চলে যাবে। আপনাকে এটা আর ওই যে হাত দেন মানে
কোড করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, চলে আসবে। মেনুস এত কষ্ট করে ডাব্লিউ ফাংশন থেকে মেনুস ক্রিয়েট করে আমরা কি দরকার ছিল এত কষ্ট করা, বুঝতে পারছেন? তো যে কোনো একটা মেনু ক্রিয়েট করেন না কেন আপনি এখানে চলে আসবে। সো তো এখন আমাদের কি করা প্রয়োজন, এই স্লাইডারটাকে ডাইনামিক করা প্রয়োজন। তো বেসিক্যালি এটা কি ডাইনামিক হয়ে আছে, এটা স্ট্যাটিক হয়ে আছে। আমরা কি করছি, ওই জেটবুম হোম পেজ ডট পিএসপি এখানে আমাদের স্লাইডের অংশ তৈরি করা আছে, এখানে আমরা কি করছি ইমেজগুলোকে লিংক করে দিয়েছি জাস্ট। তো আমাদের কি করতে হবে এটা, যাতে এখানে ড্যাশবোর্ডে এগুলো কি প্রতিটা কি বটটা যা দেখি আমরা সবই কি পোস্ট, তাই না? সো পোস্টের মধ্যে এখানে যেমন আমরা একটা পোস্ট অ্যাড করতে পারতেছি, একটা পেজ অ্যাড করতে পারতেছি, আমরা যাতে কি করতে পারি এরকম ইমেজ অ্যাড করব এবং সেই ইমেজগুলো কি এখানে স্লাইডার আকারে ঘুরতে থাকবে, এটা করাই তো আমাদের। ঠিক আছে, তো এটা আমরা আজকের ক্লাসে না নেক্সট ক্লাসে দেখবো, কারণ আমাদের আজকে একটা এক্সাম আছে। আপনাদের হ্যাঁ, মেন্টরদের এক্সাম আছে। মানে কি আমাদের এক্সাম হচ্ছে যে আমরা যে মেন্টর, আরো যে মেন্টররা আসতেছে আমাদের বিভিন্ন কান্ট্রি গুলোতে, তাদেরকে কোয়ালিফাই মানে তাদেরকে জাজ করার জন্য বা তাদেরকে ট্রেন আপ সবাই করতে পারবে কিনা এটার জন্য একটা এক্সাম হবে, সেটা একটা মার্কস আছে। সেই মার্কস যারা পাবে তারা ওই যারা নতুন মেন্টর রিক্রুট হচ্ছেন তাদেরকে ট্রেন করা, মানে ট্রেনারদের ট্রেনার, বুঝতে পারছি বাংলা কথায়। তো সেটার জন্য মাত্র 90% মার্কস লাগবে আউট অফ 100। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন সবার জন্য, আর ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেক্সট ডেতে আসার আগে লাস্ট যে লেআউটটা ছিল সেই লেআউটটা অবশ্যই সাবমিট করবেন। আর আজকের যে টেমপ্লেটটা যে কাজ করা হলো সেই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই টেমপ্লেটটা আজকে পর্যন্ত যতটুকু কাজ করা হলো ক্লাসে ততটুকু করে সাবমিট করবেন। সো যারা করে অ্যাসাইনমেন্ট ফার্স্ট অ্যাসাইনমেন্টটা করেনি তাদের জন্য দুটো অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে। ওই টেমপ্লেটটা অলরেডি দেওয়া আছে, HTML এর টেমপ্লেটটা গ্রুপে দেওয়া আছে। আর এই টেমপ্লেটটা আমি সোর্স ফাইলটা মানে বললাম না গান করে আপনাকে পড়ালাম কি বলতে কালকে